এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম জান্নাতুর রহমান। ওনার বর্তমান ঠিকানা যশোরের নিউ মার্কেট এরিয়াতে। মূলত উনি এই ঘটনাটি শুনতে পেয়েছিলেন ওনার ফুফাতো ননদের কাছ থেকে, যার নাম হচ্ছে পাপড়ি। এই পাপড়ি আপা যে ঘটনাটি বর্ণনা করেছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল 2013 কি 14 সালের দিকে। এই পাপড়ি আপার খুব কাছের একজন বান্ধবী, যার নাম হচ্ছে ঝর্ণা। এই ঝর্ণা আপার বাড়ি হচ্ছে যশোর জেলার সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়নের চূড়ামনকাঠি গ্রামে। ঘটনাটি মূলত এই ঝর্ণা আপার সাথে ঘটে যাওয়া। তো চলুন ঘটনায় চলে যাই। এই ঝর্ণা আপা এবং পাপড়ি আপা এই দুইজনই রাজ্জাক কলেজে লেখাপড়া করতেন, যশোরের একটি কলেজ। ঝর্ণা আপা থাকতেন ওই কলেজেরই হোস্টেলে। ওনারা দুপুরের পরে মানে পরন্ত বিকেলের দিকে কোচিং করে যে যার জায়গায় চলে যেতেন। তো কোচিং করতে যখন গিয়েছেন, হঠাৎ করে এই পাপড়ি আপা খেয়াল করলেন এই ঝর্ণা আপার ফোনে একটা কল এসেছে। তো ঝর্ণা আপা যখন ফোনটা রিসিভ করেছেন, এরপরই তার মুখ চোখ খুব কালো হয়ে গেছে, মনে হচ্ছে খুব বিষাদের ছায়া তার চেহারার উপর নেমে এসেছে। তো এই দৃশ্য দেখে পাপড়ি আপা জিজ্ঞেস করলেন, কি রে ঝর্ণা, কি হয়েছে, মনটা খারাপ কেন? তখন এই ঝর্ণা আপা বললেন, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, আমার মা খুব অসুস্থ, আমার বাবা ফোন করেছিল। তখন এই পাপড়ি আপা বললেন যে তুই এখন বাড়িতে যাবি? তোকে তো এখান থেকে আগে হোস্টেলে যেতে হবে, ব্যাগ গোছাতে হবে, তারপর তুই বাড়িতে যাবি। তোর বাড়িতে যেতে যেতে তো রাত হয়ে যাবে, তখন কোনো একটা সমস্যা হতে পারে, তো এই সময়ে না গেলে হয় না। তখন ঝর্ণা আপা বললেন যে না, আমাকে যেতেই হবে, আমার আম্মাকে তো দেখাশোনা করতে হবে। তো আব্বা কী করবেন, উনি ভ্যান পাঠিয়ে দেবেন, আমি বাস থেকে নেমে ওই ভ্যানেই বাসায় চলে যাব। তো আসলে বেশি কথা বলার সুযোগ ছিল না। ঝর্ণা আপা খুব দ্রুতই কোচিং থেকে বের হয়ে যান। উনি হোস্টেলে গিয়ে ব্যাগটা গুছিয়ে উনি বাসে ওঠেন। উনি যখন বাসে উঠেছেন তখন মোটামুটি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর উনি যখন ওই চূড়ামনকাঠি ইউনিয়নে গিয়েছেন তখন রাত 9টার মতো বাজে, এমন একটা সময় আর কি। তো যেখানে আসলে ভ্যান থাকার কথা, ওখানে কোনো ভ্যান নেই। কথা ছিল যে একজনকে পাঠাবেন, সেই একজনকেও এই ঝর্ণা আপা চিনতেন, কারণ ওনার বাবা বলে দিয়েছিলেন যে ওই লোককেই পাঠাবেন এবং ওই লোকের ভ্যানেই যেন ঝর্ণা আপা আসেন, অন্য কোনো ভ্যানে যেন উনি না ওঠেন, যেহেতু রাত হয়ে গেছে, মেয়ে মানুষ, কোনো একটা সমস্যা হতেই পারে। এই কারণে ঝর্ণা আপা অপেক্ষা করছেন যে কখন ওই বয়স্ক ভদ্রলোক আসবেন, ওই ভ্যানওয়ালা চাচা আসবেন। তো উনি অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে আছেন, আসে না আসে না। এদিকে কি হয়েছে, ঝর্ণা আপা যে ওনার বাবাকে ফোন করবেন, ফোন করার জন্য যখন মোবাইল ফোনটা কাছ থেকে বের করেছেন, তখন দেখেন এক অদ্ভুত ব্যাপার, মোবাইলে এক দাগ নেটওয়ার্কও নেই, ইমার্জেন্সি উঠে আছে। উনি গ্রামীণ ফোনের একটি সিম ব্যবহার করতেন। ওই বাজারের কাছাকাছি কিন্তু গ্রামীণ ফোনের টাওয়ার ছিল, ওখানে ফুল নেটওয়ার্কই পায়। একদম নেটওয়ার্ক যদি নাও পায় তাও এক দাগ তো থাকবে, কিন্তু সেটাও ছিল না। উনি ওনার বাবাকে ফোন দিতে পারছেন না, যে ভ্যানওয়ালাকে উনি পাচ্ছেন না এই বিষয়টা জানানোর জন্য। এদিকে আবার ওই সময়ে এই যে পাপড়ি আপা, উনি আবার সমানে ঝর্ণা আপাকে ফোন দিচ্ছেন যে ঝর্ণা আপা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা। ওনারও একটু চিন্তা হচ্ছিল, যেহেতু একটা অসময়ে সেখান থেকে বেরিয়ে গেছেন, বাড়ির দিকে যাচ্ছেন। তো উনি ফোন যখন দিচ্ছেন তখন নাকি উনি আবার অপর পাশ থেকে শুনতে পাচ্ছেন যে ফোনটা বিজি, হয়তোবা ঝর্ণা আপা কারোর সাথে কথা বলছেন, এরকমটা শোনাচ্ছে। কিন্তু এই পাশের অবস্থা কিন্তু টোটালি ভিন্ন, সেখানে কিন্তু কল ঢোকার কোনো সুযোগই নাই, বিজি দেখানো তো অনেক পরের কথা। তো এরকমটা যখন অনেকক্ষণ চললো, ঝর্ণা আপা কোনোভাবেই ওনার বাবাকে ফোন দিতে পারছেন না। চিন্তা করলেন যে দেখি তো একটু আশেপাশে যাই, কোনো একটা জায়গায় যদি এক দাগ নেটওয়ার্কও আসে। ওই চিন্তা করে উনি ঠিক যেখানে ছিলেন ওখান থেকে কিছুটা পথ সামনে এগিয়েছেন, মানে বাড়ির দিকেই সামনে এগিয়েছেন। তো যেই পথের দিকে এগিয়েছেন ওই পথে একবার বিশাল একটা বট গাছ রয়েছে। তো উনি কিছুটা পথ এগিয়ে আসার পর দেখেন ওই বট গাছের নিচে ওই ভ্যানওয়ালা দাঁড়িয়ে আছেন, যেই ভ্যানওয়ালার আসার কথা ছিল। তো এই দৃশ্য দেখার সাথে সাথে ঝর্ণা আপার কিছুটা রাগও হয়, আবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগও হয়। ওই ভ্যানওয়ালা চাচাকে বলেন যে চাচা আপনি এইখানে দাঁড়ায় আছেন কেন, আপনার কি এখানে দাঁড়ানোর কথা?
আপনি আরও আগায় দাঁড়াবেন না, আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, এদিকে মোবাইল ফোনে নেটওয়ার্ক নাই, ফোন দিতে পারতেছি না কাউকে। ওই ভ্যানওয়ালা চাচা কোনো ধরনের কোনো কথা না বলেন যে ভ্যানে ওঠো, তাড়াতাড়ি ভ্যানে ওঠো, আমি নিয়ে যাচ্ছি। তো ঝর্ণা আপা কী করলেন, উনি ভ্যানে উঠলেন। তো ওই ভ্যানওয়ালা চাচা স্বাভাবিকভাবে ভ্যান চালিয়ে যাচ্ছেন। অল্প কয়েক মিনিট পর পেছন থেকে একটা ডাক আসছে যে এই ভ্যান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তখন ওই ভ্যানওয়ালা চাচা ভ্যান চালাতে চালাতে বলেন, এই ভ্যানে কোনো লোক ওঠানো যাবে না, এটা রিজার্ভ ভ্যান, তুমি বাবু অন্য ভ্যান দেখো, আমি এই ভ্যানে কোনো লোক উঠাবো না। ঝর্ণা আবার খেয়াল করেন যে এই যেই লোকটা ডাকছে তার বয়স 25-26 হবে, আর এনাকে আবার ঝর্ণা আপা চেনেন, তার গ্রামেরই একটা ছেলে। তখন ঝর্ণা আপা আবার ওই ভ্যান চালককে বললেন যে চাচা ভ্যান থামান, একে আমি চিনি, কোনো সমস্যা নেই, উঠান, রাত হয়ে গেছে, আবার কিভাবে যাবে বাসায়, একে উঠান। তখন ভ্যানওয়ালা বলেন, না উঠানো যাবে না, এই ছেলেপুলে মানুষ, এখন ওই ভ্যানে উঠাবো না আমি, তোমার আব্বা নিষেধ করছে। তখন ঝর্ণা আপা বলছে, আরে একে আমি চিনি তো, আমার এলাকার ছেলে, কোনো সমস্যা নাই, উঠান আপনি, এ ভালো ছেলে। ভ্যানওয়ালা কোনোভাবে উঠাতে চাচ্ছেন না। এই ঝর্ণা আপার পিড়াপিড়িতে শেষ পর্যন্ত ওই ছেলেটা ভ্যানের পেছন দিকে 2 পা ঝুলিয়ে বসে পড়ে। ঝর্ণাপা কিন্তু একদম ভ্যানের সামনের দিকে বসে আছেন, ভ্যানের সামনে 2 পাশ থাকে, ডানে বায়ে, তো এরকম একটা পাশে ঝর্ণাপা বসে আছেন। ভ্যান আবার যাওয়া শুরু করে, ছেলেটা চুপচাপ পিছনে বসে আছে। কিছু সময় পর দেখা গেল রাস্তার উপরে একজন হুজুর মতো লোক দাঁড়িয়ে আছেন। এই হুজুরকে দেখেও ঝর্ণাপা চিনে ফেলেছেন, কেননা এই হুজুর একজন বয়স্ক ভদ্রলোক, ওনাদের এলাকারই একটা মসজিদের ইমাম। অনেক ছোটবেলা থেকেই হুজুরকে উনি দেখেছেন, খুব ভালো মানুষ। এই হুজুর বলছেন যে এই ভ্যান থামাও। এখন ভ্যানওয়ালা বলছেন যে না থামানো যাবে না, এটা রিজার্ভ ভ্যান, এমনিতে একজনকে উঠাইছি, আর ওঠানো যাবে না, আপনি অন্য ভ্যানে আসেন, এই ভ্যান আপনাকে নিতে পারবো না। তখন ঝর্ণাপা বলতেছেন যে আরে চাচা ভ্যানটা থামান না, ইনি হুজুর, আমি তো চিনি ওনাকে উঠান। তখন ভ্যানওয়ালা বলতেছে, না তোমার কথাই কিন্তু একজন উঠেছি, এই হুজুর টুজুরে আমি উঠাইতে পারবো না, কোনো ঝামেলা হইলে এর কোনো দায়ভার কিন্তু আমার নাই, তোমার আব্বা রাগ করবে, এত লোক উঠলে আমি ভ্যান টানতেও পারবো না, আমার কষ্ট হবে, এমনিতে একজন উঠাইছি, এখন আর কাউকে উঠাতে পারবো না, তাড়াতাড়ি তোমাকে বাসায় নিয়ে যেতে হবে, চলো। এই যেই হুজুর, উনি বলছেন যে আমি বয়স্ক মানুষ, এত দূর হেঁটে যাব, আবার আমাকে একটু উঠান না। ভ্যানওয়ালা উঠাবে না। এই ঝর্ণা আপা উনি আবার ভ্যানওয়ালাকে অনুরোধ করছেন যে চাচা উঠান, বয়স্ক মানুষ। কোনোভাবেই এই ভ্যানওয়ালা হুজুরকে ভ্যানের উপর তুলবেন না। যাই হোক, অনেক পিড়াপিড়ি করার পর একটা পর্যায়ে ঝর্ণা আপা ওই ভ্যানওয়ালাকে ধমকি দিয়েছেন যে আপনার টাকা না হয় আমি আব্বাকে বলে বাড়াই দিব, তাই বলে আমি এভাবে তো একজন বয়স্ক ব্যক্তিকে রেখে যেতে পারি না। তারপর কি আর করা, ভ্যানওয়ালা নিজের ইচ্ছার বিরুদ্ধেই ওই হুজুরকে ভ্যানে বসার অনুমতি দেন। হুজুর আবার বসেছে কোথায়, হুজুর বসেছে হচ্ছে ঠিক ঝর্ণা আপার পাশে, ওই যে ভ্যানের যে সামনের যে অংশটা, 2 জন 2 পাশে বসা যায়, হুজুর ঝর্ণা আপার পাশে বসেছেন। ঠিক মাঝখানে হচ্ছে ওই যিনি ভ্যান চালাবেন তার সিটের যে অংশটা, সেই অংশটা, যারা ভ্যান দেখেছেন তারা বুঝতে পারবেন যে এইভাবে যারা বসে আর কি। তো যাই হোক, যাচ্ছে হুজুর, উনি হয়তোবা মনে মনে দোয়া দুরুদ পড়ছেন। কিছু পথ যাওয়ার পর ওই ছেলেটা আবার বলে ওঠে যে আজকে আমি বাড়ি পর্যন্ত যাব না, এইখানে আমার কাজ আছে, আমি এইখানেই নামবো। তখন তো ভ্যান চালক ভ্যান থামান। তখন ওই ছেলেটা ঝর্ণা আপাকে ধন্যবাদ জানায় আর ওই হুজুরকে সালাম জানিয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর আবার ভ্যান চলা শুরু করে। এর কিছুক্ষণ পর হঠাৎ করে এই ভ্যান চালক সে চিৎকার করে বলে ওঠে, এই মোল্লা, এই দোয়া পড়া বন্ধ কর, তোর দোয়া পড়তে কইছে কিটা রে, দোয়া পড়া বন্ধ কর। একজন বয়স্ক ইমামের সাথে এরকম আচরণ দেখে ঝর্ণা আপার তো খুব মেজাজ বিগড়ে যায়। উনি বলেন, এ চাচা আপনার সমস্যাটা কি, আপনি শুরুর থেকেই ইমাম সাহেবের সাথে আচরণ ভালো করতেছেন না, তো উনি দোয়া পড়লে আপনার সমস্যাটা কি? উনি দোয়া পড়তেই পারে, আপনার দরকার হলে আপনিও পড়েন, আপনার কি কেউ মানা করছে? কিন্তু উনি দোয়া পড়তেছে, আমিও তো শুনলাম না, আপনি কিভাবে শুনলেন, আপনি কিভাবে বুঝলেন, আর আপনার সমস্যা কিভাবে হচ্ছে? চালান আপনি ভ্যান চালান। তো ঝর্ণা আবার ধমক শুনে
ভ্যান চালক কিছুটা বিব্রত বোধ করে, সে থেমে যায়। কিন্তু এর কয়েক মিনিট পর আবার ওই ভ্যান চালক বলে ওঠে, এই মোল্লা, এই তোরে না এর আগে বললাম এই দোয়া দুরুদ পড়া বন্ধ কর, তুই আবারও পড়তেছিস, বন্ধ কর বলতেছি। এই বলে কয়েকটা গালিও দিয়ে ওঠে। এইবার তো ঝর্ণা আপা বেশ রেগে যান। রেগে যাওয়ার পরে বলেন যে আপনি তো আসলে কাজটা ভালো করতেছেন না, এরকম আচরণ তো আপনার দ্বারা শোভা পায় না। তো এক কথায় দুই কথায় এই ঝর্ণা আপার সাথে ওই ভ্যান চালকের বেশ কিছু বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। একটা পর্যায়ে ওই হুজুর বলেন, যাই ভ্যান থামান। ভ্যান চালক ভ্যান থামায়। তো হুজুর ভ্যান থেকে নামেন। নামার পর ওই ঝর্ণা আপাকে বলতেছে যে মা, আমরা বাসার খুব কাছাকাছি চলে আসছি, 5-7 মিনিটের পায়ে হাঁটা পথ আছে, এর সাথে আর যাবো না, তুমি আমার সাথে চলো, লোকটা ভালো মনে হচ্ছে না, পরে তোমার কোন বিপদে ফেলে। তখন ওই ভ্যান চালক বলতেছে, তা তো হবে না, ওরা আব্বা আমারে পাঠাইছে ওকে নিয়ে যাওয়ার জন্য, আমি তো আপনার কাছে ছাড়বো না। তখন ওই ইমাম সাহেব বলতেছে যে তোমাকে দেখে আমার এখন ভালো মনে হচ্ছে না, তুমি লোক ভালো না, তুমি মেয়েটারে কোনো একটা বিপদে ফেলবা, যাও তুমি ভ্যান নিয়ে তুমি বাড়ি যাও, আমি ওকে বাসায় দিয়ে আসতেছি। তো ওই ভ্যান চালক বলছে, না আমি তো ছাড়বো না মেয়েটাকে। তো এক কথায় দুই কথায় এরকম দুইজনের সাথে বাক বিতণ্ডা যখন শুরু হয়েছে, তখন ওই যিনি ইমাম সাহেব উনি খপ করে ঝর্ণা আপার ডান হাত চেপে ধরেছেন, বলছে, ভাই মা চলো আমার সাথে চলো, দেখি ও কীভাবে কী করে। ওই সময় আবার ভ্যান চালক কী করেছেন, খপ করে ঝর্ণা আপার বাম হাত চেপে ধরেছেন। চেপে ধরে বলতেছেন যে না, ওই হুজুরের সাথে যাওয়ার দরকার নাই, তোমার আমার সাথে চলো, তোমার আব্বা আমাকে পাঠাইছে। এখন এক পাশ থেকে এই ভ্যান চালক ঝর্ণা আপার বাম হাত ধরে টান দেয়, আর এক পাশ থেকে ইমাম সাহেব ঝর্ণা আপার ডান হাত ধরে টান দেয়। এখন ঝর্ণা আপা পড়ে গেছেন এক বিশাল ঝামেলায়। একটা পর্যায়ে কি হয়, ওই যে যিনি ভ্যান চালক উনি তেড়ে মারতে আসেন ওই ইমাম সাহেবকে, যে তোর এত বড় সাহস, তুই টানা হেঁচড়া করতেছিস আমার সাথে। যখনই নাকি ওই ভ্যান চালক ইমাম সাহেবকে আসলে শুধু টাচ করেছে, মানে আঘাতও করে, শুধু টাচ করেছে, ইমাম সাহেব মনে হলো যে কারেন্টের ভয়ঙ্কর এক শক খেয়ে 15 থেকে 20 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। এই দৃশ্য দেখার সাথে সাথে ঝর্ণা আপা খুব ভয় পেয়ে যান যে হায় হায়, একটা বয়স্ক মানুষ এইভাবে ছিটকে পড়লেন, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। উনি প্রচণ্ড শক্তি দিয়ে ওনার যে অন্য হাতটা ভ্যান চালকের হাত থেকে ছুটিয়ে নিয়ে ওই ইমাম সাহেবের দিকে দৌড় দিয়ে চলে গেছেন। গিয়ে দেখলেন যে ইমাম সাহেবের অবস্থা খুব বেশি ভালো না, খুব ব্যথা পেয়েছেন আর কি, ব্যথায় কাতরাচ্ছেন। তখন এই ঝর্ণা আপা কী করছে, আমার পিছন দিকে তাকাইছেন ওই ভ্যান চালক আর ভ্যান কি অবস্থা এটা দেখার জন্য। মানে হয়তো ভ্যান চালককে ডাকবেন যে আপনি আসেন, তাকে উঠান। তাকিয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য, ওই ভ্যান চালকও নাই, ভ্যানও নাই। তো এইটা যখন দেখছেন, ওই জায়গায় আবার ঝর্ণা আপা সেন্সলেস হয়ে গেছেন। তখন হুজুর কি করছেন, হুজুর আবার ওই রাস্তার পাশে ছিল একটা খালের মতো, সেখান থেকে কিছুটা পানি 2 হাতে উঠিয়ে এনে ঝর্ণা আপার মুখের উপর ছিটা দিয়ে তার জ্ঞান ফিরিয়েছেন। জ্ঞান ফেরানোর পর উনি বলেছেন যে, অর্থাৎ হুজুর বলেছেন যে মারে, তুমি তো আজকে একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে, আমি নিজেও তো বুঝতে পারি না এই যে ঘটনাটা কি। যখনই ও দোয়া দুরুদ বিষয়টা ভালোভাবে নেয় নাই, আর দোয়া দুরুদ পড়তেছিলাম আমি মনে মনে, ও বুঝলো কিভাবে, আমি তো জোরেও পড়ি নাই। এইটা ছিল মূলত খুবই দুষ্টু প্রকৃতির একটা জিন। এই জিনিসটা তোমাকে নিয়ে যেতে আসছিল, তুমি বাড়ি পর্যন্ত যেতে পারতা না। ওই ছেলেটা মানুষই ছিল, ওই ছেলেটা মূলত এই ভ্যানে উঠুক সে চায় নাই। তারপরও মনে হয় ওই দুষ্টু জিনটা বুঝতে পেরেছিল এই ছেলেটা পুরো রাস্তা যাবে না, এই কারণে ওকে তুলেছে, কোনো একটা সমস্যা করে নাই। কিন্তু আমাকে দেখে ওর মেজাজ বিগড়ে গেছে যে এই হুজুরে তো তুলবো না। আর তারপর তো দোয়া দুরুদের কারণে ওর শরীরে মনে হয় জ্বালা ধরে গেছে, এই জন্য সেই আচরণটা করেছে। আর তোমাকে সত্যি নিয়ে যেত, এতটুকু যা বুঝলাম, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তো যাই হোক, হুজুর ঝর্ণা আপাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। পৌঁছানোর পর তার বাবা বেরিয়ে আসে। এই হুজুরের সাথে তার মেয়েকে দেখে তো অবাক, হুজুর ঝর্ণার সন্ধান কোথায় পেলো, আর ভ্যান চালক কোথায়? তখন হুজুর সব কথা খুলে বলেন, ঝর্ণা আপাও খুলে বলেন যে এই ঘটনা ঘটছে। ওনার বাবা তো খুবই অবাক হয়ে গেছে, হাই হাই, কি ঘটনা শুনলাম আমি। উনি সাথে সাথে ওই ভ্যান চালকের বাড়িতে গেছেন। ভ্যান চালকের বাড়ি ওনার থেকে কাছাকাছি ছিল। গিয়ে দেখা গেল ভ্যান চালক অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। আসলে ভ্যান চালক ছিলেন অসুস্থ, সুস্থই ছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। এরপর ভ্যান চালক
ভ্যান নিয়ে আস্তে আস্তে যদিও বা গিয়েছেন, তবে ঝর্ণাপাকে উনি আর রাস্তায় পান নাই। উনি যে পুরোটা পথ আবার ভ্যান চালিয়ে ফেরত এসেছেন, কোথাও কিন্তু উনি ঝর্ণা আপার ভ্যানকেও দেখেন নাই। উনি বাসা আসার পর কিছুটা বিশ্রাম নেন এবং উনি আবার যে ফেরত এসে জানাবেন তার আগেই ঝর্ণা আপার বাবা চলে আসছেন, এটাই ভ্যান চালক জানান। হুজুর এরপর ঝর্ণা আপাকে খুব ভালো করে রুকিয়া করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এরপর আর কোনো সমস্যা হয় নাই। হুজুরের আশঙ্কা ছিল যে ওই দুষ্টু জিনটা ঝর্ণা আপার পিছনে পড়ে গেছিল নিশ্চয়ই কোনো না কোনোভাবে, হয়তো আবারও চলে আসতে পারে। এই জন্য খুব ভালো করে রুকিয়া করে দিয়েছিলেন। যাক, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। ঝর্ণা আপা এখন বর্তমানে বিদেশে থাকেন, উনি বিয়ের পরে বিদেশ চলে গেছেন, উনি এখন ভালো আছেন বলে জানিয়েছেন। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মেহেদি হাসান। ওনার দেশের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। উনি বর্তমানে রয়েছেন পূর্ব আফ্রিকার ছোট্ট একটি দেশ, যেটা ভারত মহাসাগরের ভেতরে অবস্থিত। দেশটির নাম মরিশাস, যার রাজধানী পোর্ট লুইস। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ভেতরে এই ছোট্ট দেশ, যেটার আয়তন মাত্র 2040 বর্গ কিলোমিটার, এখানে রয়েছেন। প্রিয় লিসেনার্স, আপনারা একবার একটু চিন্তা করুন, মূল ভূখণ্ড যেটা আফ্রিকা, সেখান থেকেই 2000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ভিতরে ছোট্ট একটা বিন্দুর মতো দেখায় ম্যাপের ভিতরে। তাহলে এত দূরে থেকে চতুর্দিকে মহাসাগর, সেখানে আফ্রন দ্য হোল ওয়ার্ল্ড উনি শুনছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। প্রিয় লিসেনার্স, আজকে ওনার ঘটনা দিয়েই শুরু করছি। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল 2020 সালে, যখন করোনা লকডাউন চলছে। করোনার কারণে চতুর্দিকে জীবনযাত্রা বিপর্যস্ত, মানুষ খুব একটা বাইরে বের হতে পারছে না জীবিকার তাগিদে। ঘটনাটি ঘটেছিল এই নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং সোনারগাঁ যে দুটো উপজেলা রয়েছে, এই দুটো উপজেলার একটি জায়গায়। রূপগঞ্জ এবং সোনারগাঁ এই দুই উপজেলার মধ্যে একটি বেড়িবাঁধ রয়েছে। রূপগঞ্জের অংশ বেড়িবাঁধের ভেতরে আর সোনারগাঁর অংশ বেড়িবাঁধের বাইরে থাকে। এটি কাঁচপুর থেকে ভুলদা গাউছিয়া পর্যন্ত গিয়েছে এই বেড়িবাঁধের অংশটা। তো রূপগঞ্জের যেই অংশটা, এটা বেড়িবাঁধের ভেতরে থাকার কারণে বর্ষাকালে কিন্তু এই অংশটা শুকনো থাকে, আর সোনারগাঁয়ের অংশটা বেড়িবাঁধের বাইরে থাকার কারণে বর্ষাকালে ওই অংশটা ভেজা থাকে, অর্থাৎ পানিতে প্লাবিত হয়। 2020 সালে বর্ষাকালে হলো কি, রূপগঞ্জের ভেতরে পানি ঢুকে গেল, অথচ সেখানে পানি ঢোকার কথা ছিল না। এই কারণে সরকারিভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়, সেটা হচ্ছে বেশ কয়েকটা পাওয়ারফুল মোটর বসানো হয় এই পানিগুলোকে সরিয়ে অন্য স্থানে ফেলার জন্য, অর্থাৎ বেড়িবাঁধের উল্টো পাশে সোনারগাঁয়ের অংশে ফেলার জন্য। এরকম 3-4টা মোটর বসানো হয়। সারাদিন চলে, রাতের বেলাও চলে, থেমে থেমে চলে আর কি। এই মোটরগুলো যেখানে বসানো হয়েছিল সেই জায়গাটা পাহারা দেওয়ার জন্য, অর্থাৎ মোটর চালানো বন্ধ করা, এই কাজ করার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে এমনই একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে আব্দুল মাজেদ। উনি একটি মোটরের দায়িত্বে ছিলেন, যেটা রূপগঞ্জের ভেতরে একটা জায়গা। এটার নাম যেই জায়গাটা আর কি, আমগাঁও বা আংগাঁও এরকম একটা শব্দ বলেছেন, আমি ঠিক বুঝতে পারিনি। তো মেহেদি হাসান ভাই যেই গ্রামের নামটি বলেছিলেন, তো যাই হোক, যারা ওই এলাকায় আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল নামটা কি হবে। তো উনি মূলত ওই অংশের একটা মোটরের দায়িত্বে ছিলেন। তো উনি বেশ কয়েকদিন মোটর চালাচ্ছেন, 2-3 দিন এরকম চালিয়েছেন। সময়টা তখন সন্ধ্যা, মাগরিবের আজান হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, মসজিদ থেকে মুসল্লিরা কেউ কেউ বের হওয়া শুরু করেছে মাত্র। ওই সময় হঠাৎ করে এই যে আব্দুল মাজেদ কাকা, উনি একটা কান্নার আওয়াজ শুনতে পান। এতক্ষণ কিন্তু মোটর চলছিল, মাগরিবের আজানের কিছুক্ষণ আগে মোটর বন্ধ করা হয়েছে। মোটর চললে তো আর কোনো শব্দ শোনা যায় না। তো মোটর বন্ধ করার পর ওই ঠিক সন্ধ্যার পর মুহূর্তে উনি একটি কান্নার আওয়াজ শুনতে পান। উনি বুঝতে পারেন যে কান্নাটা
কোনো বাচ্চার কান্নার আওয়াজ, 2-3 বছরের ছোট বাচ্চা কান্নাকাটি করলে যেরকম আওয়াজ হয় না, ঠিক ওই রকম। তো উনি চিন্তা করলেন যে কান্নাকাটি করে কে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওই জায়গাগুলো ওই সময় 2020 সালেও খুব নির্জন ছিল। এতটা নির্জন ছিল যে হর হামেশাই দিন দুপুরে ডাকাতি হতো। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ওই জায়গাগুলোতে অনেক সময় বিভিন্ন ডেড বডি পাওয়া যেত। আশেপাশের বিভিন্ন অঞ্চলে যদি কোনো খুন খারাপি হতো, ডেড বডি খুঁজে না পাওয়া যেত, দেখা যেত ওই অঞ্চলে গিয়ে ফেলে রেখেছে। বিশেষ করে এই যেখানে মোটরগুলো বসানো হয়েছে এই সাইডটাতে, মানে খুব নির্জন ছিল ওই সাইডটা। এখন তো লোকজন কিছু হয়েছে আর কি, এই জন্য জনসমাগম বেড়েছে, ওই সময় এরকম ছিল। যেহেতু শুনশান নীরবতা, ওখানে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসবে? আব্দুল মাজেদ কাকা বেশ সাহসী একজন মানুষ ছিলেন। উনি চিন্তা করলেন যে একটু দেখি তো কার বাচ্চা পথ ভুলে এখানে চলে আসছে কিনা। তো ওই চিন্তা করে উনি আগানো শুরু করেছেন। তো আগাতে গিয়ে দেখেন যে কান্নার আওয়াজটা যেই পাশ থেকে আসছে সেই পাশটাতে পানি ফেলা হচ্ছে, অর্থাৎ এই পাশের পানি ওই পাশে ফেলা হচ্ছে, যে পাশে ফেলা হচ্ছে ওই পাশ থেকে কান্নার আওয়াজ আসছে। তো উনি একটু রাস্তার উপরের দিকে উঠে গেলেন, নিচের দিকে তাকালেন যে মানে পানি যেখানে পড়ছে ওইখান থেকেই তো কান্নার আওয়াজ, কান্নাকাটি কে করে। তাকিয়ে উনি দেখতে পেলেন যে 2-3 বছরের বাচ্চা, যেটা উনি আন্দাজ করেছিলেন সেটাই কান্নাকাটি করছে। এই কান্নাকাটি দেখে ওনার খুব মনে কষ্ট হয়, যতটুকু বাচ্চা, আরে কান্নাকার বাচ্চা, যাই ওকে উঠিয়ে নিয়ে আসি, তারপর দেখি খোঁজ খবর নিয়ে। যেহেতু অনেক দূরে দূরে ঘর বাড়ি, ওই এলাকায় যে একদম লোকজন ছিল না তা না, তবে দূরে দূরে ঘর বাড়ি ছিল, শুনশান নীরবতা ছিল। তো উনি নিচে নেমেছেন, রাস্তার এই ঢাল বেয়ে নিচে নেমেছেন। নিচে নেমে ওই বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলেছেন, যাই বাবা আয়, আমার হাত ধর, উঠে আয়, তোকে তোর বাড়িতে পৌঁছে দিই। ওই সময় ওই বাচ্চা কান্না থামিয়ে দেয়, বিশ্রী একটা হাসি দেয় এবং হাসি দেওয়ার সাথে সাথে নিজের আকার পরিবর্তন করতে শুরু করে। আব্দুল মাজেদ কাকা দেখেন যে এই বাচ্চাটা ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক যেমন একটা ছোট মানুষ সময়ের সাথে সাথে আস্তে আস্তে পরিণত বয়স্ক হতে থাকে, তার আকার আকৃতির পরিবর্তন হতে থাকে, ঠিক সেম ছোট বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, তার চেহারার পরিবর্তন হচ্ছে, চেহারায় পরিপক্কতা আসছে। এইভাবে বড় হতে হতে উনি যতটুকু উচ্চতা, অর্থাৎ আব্দুল মাজেদ কাকা যতটুকু উচ্চতার, তার থেকেও 3-4 হাত লম্বা হয়ে গিয়েছে। তখন তো আব্দুল মাজেদ কাকা প্রচণ্ড ভয় পেয়েছেন। উনি বুঝতে পেরেছেন এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, উনি ভয়ঙ্কর কোনো কিছুর খপ্পরে পড়েছেন। তখন প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার। এদিকে ওনার চিৎকারের আওয়াজ কাছাকাছি থাকা একটা মসজিদে পৌঁছে গিয়েছে। তখন তো মাগরিবের নামাজ শেষ হয়েছে, কিছু মুসল্লি মসজিদের ভিতরে ছিল। ওনারা যখনই চিৎকারের আওয়াজ শুনেছেন তখন ওরা বলছেন, কী ব্যাপার, চিৎকার দিল কে, চিৎকারটা কোন দিক থেকে আসলো? তখন ওনারা মসজিদ থেকে বের হয়ে দ্রুত ওই উৎস খুঁজে ওই দিকে যাওয়া শুরু করেছেন। কাছাকাছি গিয়ে দেখতে পান যে আব্দুল মাজেদ কাকা রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছেন। আব্দুল মাজেদ কাকাকে তো ওনারা সবাই চিনতেন। তাড়াতাড়ি করে ধরাধরি করে আব্দুল মাজেদ কাকাকে তার বাড়িতে নিয়ে আসা হয়। অনেকক্ষণ চেষ্টা করা হয়, তার জ্ঞান ফেরে না। তো দীর্ঘ সময় পর ওনার জ্ঞান ফেরে। তো জ্ঞান যখন ফেরে তখন সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে। তো উনি এই বিষয়টা খুলে বলেন যে আমি তো এই বিষয় দেখেছি, এই জন্য আমি চিৎকার দিয়েছি। তখন স্থানীয় একটা মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হয়। তো ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব সব কিছু শুনে ওনার শরীরটাকে বন্ধ করে দেন এবং বলেন যে আপনি আপাতত ওই দিকটাতে আর যায়েন না, ওটা জায়গাটা আসলে বেশি একটা ভালো না, খুব নির্জন থাকে তো এই এরিয়াটা। দিনের বেলাতেই আমরা তো কম হাঁটাচলা করি ওই দিক দিয়ে, রাতের বেলা তো দিকে কেউ আসতে যাওয়া করেই না, আপনি ওই দিকে যায়েন না, এই কাজটা অন্য কাউকে দিয়ে দেন। তো উনি এটা শোনেন, হুজুর তো ঝাড়ফুঁক করে দিয়ে চলে গিয়েছেন। এখন উনি জ্বরে আক্রান্ত হয়েছেন এই ঘটনার পরে। 2-3 দিন পার হয়ে গেছে, স্বাভাবিকভাবেই অসুস্থ, যেতে পারেন না। এদিকে 2-3 দিন কিন্তু ওই মোটর বন্ধ, পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে, সরকারিভাবে বারবার তাগাদা দেওয়া হচ্ছে, লোক পাঠানো হচ্ছে যে কী ব্যাপার, মোটর কেন চলে না, আপনি কেন আসতেছেন না। তো উনি বলছেন যে আমি অসুস্থ। তো 2-3 দিন পর উনি যখন কিছুটা সুস্থ হয়েছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি যাবেন ওখানে। পরিবার থেকে বলা হচ্ছে যে না তুমি যাও না, এমনি একটা ঘটনা ঘটে গেছে। উনি বলছেন যে আরে না, এগুলো কি সবসময় ঘটে নাকি, মানুষের সাথে কি প্রতিদিন প্রতি মুহূর্তে সব ঘটনা ঘটে? ওই সময় ঘটছে, হয়তো বা আমাকে ভয় দেখাইতে আসছিল, ভয় দেখাইছে, চলে গেছে, এখন আর কিছু হবে না। তো এই কথা বলে পরিবার থেকে বিদায় নিয়ে উনি গিয়েছেন।
তো যখন উনি গিয়েছেন, উনি তো ঠিকঠাক মতো মোটর স্টার্ট করেছেন। তো মোটরের শব্দ অনেকে দূর থেকে শুনেছে। মসজিদে যারা মাগরিবের নামাজ পড়তে গিয়েছেন, যাওয়ার সময় তারা মোটরের আওয়াজ শুনেছেন, তবে যখন নামাজে তারা দাঁড়িয়েছেন তখন অবশ্য মোটরটা বন্ধ করা হয়েছিল। মসজিদে যখন মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় শেষ করেছেন মাত্র, এর পরপরই প্রচণ্ড জোরে এক চিৎকার আসে। ওনারা বুঝতে পারেন এই চিৎকারটা আব্দুল মাজেদ কাকার চিৎকার। তারা সাথে সাথে মসজিদ থেকে বের হয়েছেন, বের হয়ে দৌড় শুরু করেছেন যে আব্দুল মাজেদ কাকার কি হলো। তা আব্দুল মাজেদ কাকা যেই ছোট ঘরটা তৈরি করা হয়েছিল সেখানে তো থাকতেন। তো যখন ওই দিকটাতে গিয়েছেন, ওইদিকে আব্দুল মাজেদ কাকাকে পাওয়া যায় না। আব্দুল মাজেদ কাকাকে পাওয়া যায় আগের যে ঘটনা যখন ঘটেছিল, আব্দুল মাজেদ কাকা যেখানে সেন্সলেস অবস্থায় পড়েছিল ঠিক সেখানেই ওনাকে সেন্সলেস অবস্থায় পড়ে আছে বলে সকলে মনে করেছেন, কিন্তু না। তারা যখন কাছে গিয়েছেন তখন বুঝতে পারেন যে আব্দুল মাজেদ কাকা আর এই পৃথিবীতে নেই, উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। দ্রুত তাকে হসপিটালে নেওয়া হলেও ডাক্তাররা তখন জানান যে উনি আগেই মারা গেছেন। মৃত্যুর সময় আসলে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, এটা বোঝা না গেলেও বা জানা না গেলেও এতটুকু বোঝা যায় যে আগে যেই অশরীরটায় যেই ঘটনাটি ঘটেছিল বা ঘটিয়েছিল, সেম ঘটনা সে আবার ঘটিয়েছে। হুজুরের কাছে এই বিষয়টা যখন বলা হয় তখন হুজুর একটু সময় নিয়ে পরবর্তীতে সবাইকে জানান যে এই যে জায়গাটা, এই জায়গাটা তো এমনিতেই নির্জন, ওখানে একটা গাছ ছিল, তো এর আশেপাশে বেশ কিছু জিনেদের বসবাস ছিল। এই মোটর চালানোর কারণে এদের খুব অসুবিধা হচ্ছিল। কয়েকদিন এরকম তো হয়েছে, ওরা কি করবে, ওরা নাকি সিদ্ধান্ত নিয়েছে যে তাহলে এই লোকটাকে একটু ভয় দেখাই যেন এখান থেকে চলে যায়। তাকে যখন প্রথমবার ভয় দেখানো হয়েছে তারা চিন্তা করেছে যে ও আর আসবে না, কিন্তু পরে যখন এসেছে ওরা খুব ক্ষিপ্ত হয়েছে। এরপরেই তাকে ভয়ানক আকৃতি নিয়ে সামনে যখন এসেছে ওইটা দেখেই সে মারা গেছে। তো এটাই ছিল ঘটনা। যখনই আমার চোখ দুটো টেবিলের ওপর থাকা সেই পুরনো ক্র্যাডল ফোনটার দিকে গেল, সেখানে আমার চোখ যেতেই আমার বুকের ভেতরটা যেন শূন্য হয়ে গেল। ফোনের রিসিভারটা আলগা হয়ে টেবিলের ওপর পড়ে আছে, অথচ ওটার ওপার থেকে একটা চেনা বিকৃত গলার আওয়াজ স্পষ্ট ভেসে আসছিল। আর তখনই সিকিউরিটি রুমের ভেতরের সকল মনিটর একসাথে ঝিলমিল করে বন্ধ হয়ে গেল। ঘটঘটে অন্ধকারের মাঝে আমার দুই কাঁধের ওপরে এসে পড়ল দুটো হাড় কাঁপানো বরফ শীতল হাত। সে হাতের চামড়া ভেজা এবং পচা, আর নখগুলো তীরের মতো আমার পিঠের মাংসে গেঁথে যাচ্ছিল। একটা তীব্র নর্দমার পচা গন্ধ আমার ফুসফুস অবশ করে দিচ্ছিল। তখনই আমার কানের একদম কাছে এসে একটা ভেজা চেরা গলায় কেউ ফিসফিসিয়ে বলল, রুম নাম্বার 404 থেকে ইন্টারকমটা তো আমি করেছিলাম সাব্বির, কিন্তু তুই তো জানতিস না ঠিক 3 বছর আগে এই রাতে ওই খালি রুমের বাথটারের ভেতর থেকে হাত কেটে আমি সেখানেই মরে পড়েছিলাম। এই ঘটনা ঘটেছিল 2025 সালের অক্টোবর মাসের এক কুয়াশাচ্ছন্ন রাতে। আমার নাম সাব্বির রহমান। আমি ঢাকার উত্তরা একটি বেশ পুরনো এবং নামকরা আবাসিক হোস্টেলের নাইট শিফটে সিকিউরিটি ইনচার্জ এবং সিসিটিভি অপারেটর হিসেবে চাকরি করতাম। সেদিন ছিল একটা থমথমে বৃহস্পতিবার রাত। তখন আনুমানিক 2:15 হোটেলের 4 তলার সাধারণ ফাঁকা থাকে। বিশেষ করে 404 নম্বর রুমটা গত কয়েক বছর ধরেই ল্যান্ডলর্ড বন্ধ করে রেখেছিলেন। মেইনটেইন্যান্সের অজুহাতে ওখানে কোনো বর্ডার দেওয়া হতো না। পুরো হোটেল তখন নিঝুম, শুধু বাইরে হালকা ঝিরে ঝিরে বৃষ্টির শব্দ আর এসির মৃদু গঞ্জন, এছাড়া আর কোনো আওয়াজ ছিল না। আমি যখন সিকিউরিটি রুমে বসে সিসিটিভি মনিটরগুলো চেক করছি, ঠিক তখনই
আমার টেবিলের ওপর রাখা পুরনো ইন্টারকম ফোনটা বিকট শব্দে বেজে উঠল, ক্রিং ক্রিং করে। এই মাঝরাতে কে ফোন করবে? আমি রিসিভারটা তুলে বললাম, হ্যালো, ফ্রন্ট ডেস্ক থেকে সিকিউরিটি রুম বলছি, কিভাবে সাহায্য করতে পারি? কিন্তু ও পাশ থেকে কোনো কথা শোনা গেল না, শুধু একটা ভারী ভেজা ফুসফুসে নিঃশ্বাস ফেলার শব্দ আসছিল, হা হা করে, আর তার সাথে পানির ছলাৎ ছলাৎ শব্দ। আমি কলার আইডি ডিসপ্লে দিকে তাকালাম, সেখানে লাল ডিজিটাল অক্ষরে লেখা ছিল রুম নং 404 তথা 404 নম্বর রুম। আমার পুরো শরীরটা কেমন যেন শিউরে উঠল। যে রুমটা গত 3 বছর ধরে তালাবদ্ধ, যেটার ভেতরে কোনো কানেকশন থাকার কথা না, সেখান থেকে ফোন আসছে কীভাবে? আমি ভাবলাম হয়তো লাইনের কোনো যান্ত্রিক গোলযোগ। আমি রিসিভারটা রেখে দিলাম, কিন্তু রিসিভারটা রাখার ঠিক 2 সেকেন্ডের মাথায় ফোনটা আবারও বেজে উঠল। এবার আমি রিসিভার তুলতেই ওপার থেকে একটা চেরা খসখসে মেয়েলি কণ্ঠ ফিসফিসিয়ে বলল, খুব ঠান্ডা লাগছে, বাথ টাবের পানিটা বড্ড ঠান্ডা, একটু উপরে আসবে? এমনটা শোনার পরে ভয়ে আমার গায়ের লোম খারাপ হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়ে রিসিভারটা টেবিলের উপর নামিয়ে দেখলাম যাতে আর রিং না হয়। হুট করে খেয়াল করলাম সিকিউরিটি রুমের ভেতরে তাপমাত্রা যেন এক পলকেই মাইনাসে নেমে গেছে, আর মুখ দিয়ে ঠান্ডার ধোঁয়াও বের হচ্ছিল, আর হাতের আঙ্গুলগুলো অবশ্যই আসছিল। ঠিক তখনই আমার চোখের সামনে যা ঘটলো, সেই ভয়াবহ ঘটনা, যা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, এবং তা আমি গল্পের শুরুতেই উল্লেখ করেছিলাম। রিসিভারটা টেবিলের উপর পড়ে থাকা অবস্থা সত্ত্বেও ওটার ভেতর থেকে কথা ভেসে আসছিল, আর মনিটরগুলো বন্ধ হয়ে যাওয়ায় আমার কাঁধের উপর চেয়ে বসলো সেই বরফ শীতল দুটো হাত। নখগুলো আমার পিঠের চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছিল। অন্ধকারের মধ্যে আমার কানের কাছে সেই চেরা গলাটা আবারও ফিসফিসিয়ে উঠল। ঠিক 3 বছর আগে এই রাতেই ওই খালি রুমের বাথটাবের ভেতর হাত কেটে আমি পড়েছিলাম। এই কথা শোনার পর ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হচ্ছিল না। আমার মনে হচ্ছিল অদৃশ্য কোনো এক শক্তি আমার বুকটা চেপে ধরেছে, আমার দমও আটকে আসছিল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমি আমার সমস্ত মানসিক শক্তি এক করে মনে মনে জোর গলায় আল্লাহু আকবার বলে চিৎকার করতে লাগলাম। তো আল্লাহর নামটা মনে মনে শেষ করার সঙ্গে সঙ্গেই পিছনের সেই বরফ শীতল হাতের খামচে ধরা বাঁধনটা এক ঝটকায় আলগা হয়ে গেল। একটা তীক্ষ্ণ অমানসিক কান ফাটানো চিৎকার, সে চিৎকারে পুরো সিকিউরিটি রুমের কাঁচের জানালাগুলো কেঁপে উঠল, আর 1 সেকেন্ডের মধ্যে ঘরের লাইটগুলো আর মনিটরগুলো আবারও চলে উঠল ঠিকঠাকভাবে। আমি ছিটকে মেঝেতে পড়ে গেলাম। তাকিয়ে দেখলাম ইন্টারকমের রিসিভারটা ওভাবেই পড়ে আছে, কিন্তু ওটার স্পিকারের চারপাশ দিয়ে কুচকুচে কালো রক্ত চুয়ে চুয়ে টেবিলের উপর পড়ছে। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ওভাবে দৌড়ে হোটেলের মেইন লবিতে চলে আসি, এবং সকাল হওয়া অবধি আমি সেখানেই সোফায় বসে কাঁপছিলাম। পরদিন সকালে যখন আমি হোটেলের ম্যানেজারকে ওখানকার সিসিটিভি ফুটেজ আর ইন্টারকমের কল রেকর্ড চেক করতে বলি, তিনি রেকর্ড দেখে পুরোপুরিভাবে ফ্যাকাশা হয়ে যান। কেননা কল লগে পরিষ্কার লেখা ছিল রাত 2:15 404 নম্বর রুম থেকেই কল আসছিল। তখন ম্যানেজার সাহেব ওয়ার্ল্ড রেকর্ড ফাইল ঘেটে আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, সাব্বির, তুমি হয়তো জানো না, ঠিক 3 বছর আগে এই অক্টোবরের এক বৃহস্পতিবার রাতে 404 নম্বর রুমের এক তরুণী এসে উঠেছিলেন। ওনার মানসিক অবস্থা ভালো ছিল না, তো উনি মাঝরাতে বাথটাবের ভেতরে
নিজের হাত কেটে আত্মহত্যা করেন। যখন ওনার লাশটা উদ্ধার করা হয় তখন পুরো বাথটাবটা রক্তে লাল হয়ে গিয়েছিল। আজ ওনার মৃত্যুর ঠিক 3 বছর পূর্ণ হয়েছে। তো এমন কথা শোনার পরে আমি এখন আর ওখানে কাজ করি না। আজ প্রায় 1 বছর হয়ে গেছে আমি ওই হোটেলের চাকরি ছেড়ে দিয়েছি। কিন্তু আজও যখন রাতের বেলা আমি কোথাও থেকে কোনো পুরনো ল্যান্ডলাইনের ফোনের রিংটং শব্দ শুনি, আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। মনে হয় এই বুঝি ফোনের ওপার থেকে সেই বরফ শীতল ভেজা গলাটা আবারও আমার নাম ধরে ডাকবে এবং বলবে, আসো, এবার তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে যেয়েই ছাড়ব। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই গুড নাইট। আল্লাহ হাফেজ। এবার আমার সন্দেহ আরও বেড়ে গেল। শাহ আমানত ডিজাইনের কথা কেন তুলল? এই শব্দটাকে আমি খুব ভালো করে চিনি। ইতোমধ্যে এক পাদ্রী আমাকে সব দিক দিয়ে দাবার চাল দিয়ে আটকে দিয়েছে। তার উপরে এই লোক আবার হেয়ালি কথা বলছে। শাহ আমানত আমাকে বললেন, আপনি এইসব গন্ডারের কথা ভাবেন কেন? গন্ডারের কি কাজ গুন্ডামি করার? আর আপনার কাজ বুদ্ধি দিয়ে গন্ডারকে চিড়িয়াখানায় আটকে দেয়া। আমি উত্তর দিলাম, আপনার ছেলে বলল বাসায় সমস্যা, এখন এসে দেখতে পাচ্ছি সমস্যা দুনিয়ার তো আপনার। সে আমার দিকে তাকালো তেরা ভাবি। কয়েক সেকেন্ড সে আমার দিকে তাকানোর পর বলল, চশমাটা খোলেন। আমি বললাম, কেন? শাহ আমানত বললেন, চশমাটা খোলেন। আমি খুললাম চশমাটা। এবার সে আমাকে ইশারা দিল পেছনে তাকাবার। কিন্তু আমি মানুষ, যাদের সমস্যা আছে তাদের কথা হুবহু শুনি না। আমি সেভাবে পেছনে না তাকিয়ে বিছানা থেকে উঠে তারপর ঘুরে তাকাই। দেয়ালে কালো লিকুইড কিলবিল করছে। শাহ আমানত আমাকে বললেন, প্রমাণ মিলল? আমি এই লিকুইড দেখে 2 পা পিছিয়ে যেতেই পেছনে থাকা চেয়ারের সাথে ধাক্কা লেগে পড়ে যাই ফ্লোরে। কালো লিকুইডটা পুরো দেয়াল জুড়ে তেলের মতো ছড়িয়ে পড়ল এবং কয়েক সেকেন্ডেই আমি উঠে দাঁড়াতে না দাঁড়াতেই লিকুইডটা মিলিয়ে গেল দেয়ালের মধ্যে। ওই সময় শাহ আমানত বলে উঠলেন, দেখেছেন? দেখেছেন ওকে? দেখেছেন আপনি? এ হলো কাফের। কাফের এই কাফের ছায়ার মতো ছড়াচ্ছে চারদিকে। আমি 80টা বছর ধরে নিজে শক্ত করে রেখেছি। আমি ওর ফাঁদে পাড়া দেইনি। আপনাকে এখানে আমি নিয়ে আসিনি, তকদির এনেছে আপনাকে। এখানে আমার সামনে নিয়ে আসছে। এরা কাফেররা ভাবে ওরাই প্ল্যান করে সবকিছু, ওরাই সবকিছু ঘটাচ্ছে। আমার বাসায় আর পরিবারকে ভয় দেখিয়ে দেখিয়ে ওরাই নিয়ে গেছে আপনার কাছে। ওরা প্ল্যান সাজাচ্ছে। আপনি এখনই সাবধান হন। আমি ওই সময় নার্ভাসনেসের কারণে থরথরিয়ে কাঁপতে কাঁপতে দেয়ালে ঘেঁষে বসেছিলাম। আমার কাঁপতে থাকা দেখে শাহ আমানত বললেন, আমার সাথে সাথে বলতে থাকেন। বলেন, আমার সাথে সাথে বলতে থাকেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এদিকে থরথর করে তখনও কাঁপছিলাম, তাই আমার মুখেও নড়ছিল না। শাহ আমানত বলল, কলব দিয়ে বলেন। কলব হলো আসল। আমি কাঁপছিলাম ঠিকই। শাহ আমানত আমার কাঁপুনি দেখে বলল, জানেন, জিন, ভূত, দেও, দানব, পিশাচ ওরাও আপনার মতো থরথর করে কাঁপে। মানুষের ভয়েই কাঁপে। কিতাব কাঁধে ঝুলিয়ে আমি কলা গাছ ধরে ভাসলাম এক রাত। যখন আপনি পানিতে ভাসবেন, আপনার পায়ে কে ধরলো, কি লাগলো, তাতে কিচ্ছু যায় আসে না। ভেসে থাকা লাগবে, এটাই জরুরি, নইলে ডুবে মরতে হবে। 2টা হাত 5 কোলো করে কলা গাছ ধরে রেখেছি শুধু।
বন্যায় আমি ভেসে গেলাম এক উজান থেকে আরেক উজানে। ক্ষণে ক্ষণে ধুম করে কাঠ ভাসে, ডাল ভাসে, গৃহস্থের মরা গরু ভাসে। চেয়ে চেয়ে দেখি আমিও ভাসি। অন্ধকার রাত 4টার দিকে আকাশ থেকে শুধু পানি পড়ে। কলা গাছটা একটা জালে জড়িয়ে আটকে গেছে। পানির মধ্যে আমি ভাসতেছি, কুল দেখি না, কিনারা দেখি না। আসমান থেকে পড়ে পানি, 2টা পা উঠে আছে গরুর, বোঝা যায়। পানিতে একটা কি যেন, মনে হলো সাপ, কিন্তু সোজা যে ভেসে উঠল ওই গরুটার কাছে, লাফ দিয়ে উঠল গরুটার উপর। অন্ধকারে শুধু খুবস খুবস শব্দই কানে এলো, বৃষ্টির শব্দের মাঝে। খোলা নদীতে বৃষ্টির শব্দ তীব্র হয়, কারণ প্রতিটা ফোঁটা পানিতেই পড়ে। শরীর আর সায় দেয় না। পানিতে ডুবে আছি আজ 2 রাত। চোখ বন্ধ হয়ে আসছে আমার, আর শক্তি নাই। ঘুম ভাঙলো নাকি হুঁশ আসলো জানি না। জেলে নৌকায় মাছের সাথে শোয়া ছিলাম, ঘাটে মাছের আড়ত। আমি জাহিদ নামটা বললাম না সেই ঘাটের, কিন্তু জায়গাটা তখনও পশ্চিমবঙ্গের। এই ঘাটেই কিছুদিন মজদুরের কাজ করে দিন চলে যাচ্ছিল। ইংরেজ সাহেবও দেখলাম একদিন। কি সেই সাজ পোশাক ওনাদের বাবা! রাতে মাছের আড়তে পিশাচ হানা দিত মাছ খাওয়ার জন্য। ওই পিশাচগুলো না তাকাতো আমার দিকে, না তাকাতো কারো দিকে। ওরাও জানে আমি ওদের দেখি, আর আমিও জানি এরা মানুষ না। সব 4 বছর বয়সের ল্যাংটো ছেলে পেলে। কিতাবটা দেখতাম শুধু রাতের বেলা, দিনে আমি কিতাব লুকিয়ে রাখতাম। নদী থেকে আমাকে তোলার পর আমি মনে করেছিলাম কিতাবটা হারিয়ে গেছে পানিতে, কিন্তু কাঁধের ঝোলা কাপড়ের ব্যাগটা আমার পিঠেই ছিল। ধীরে ধীরে দিনক্ষণ খারাপ হতে লাগলো। দেশের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, এটুকুই জানতাম আমি। রেডিওতে শুনলাম শহরে দাঙ্গা লেগেছে। তা যে পাড়া মহল্লায় ছড়াবে তা আমি জানতামও না, বুঝতামও না। একদিন কে যেন হলো জানেন? লাশ পড়তে শুরু করলো অলিগলিতে। ঘাটেই 4 জনের কল্লা কেটে ফেলেছে। দাঙ্গা ছড়িয়ে পড়ে চারদিকে। যে যেভাবে পারে পালালো, কেউ কেউ ঘর বাড়ি ছেড়ে পালালো। আমি যাব কই? এদিকে দাঙ্গা থামানোর তো আভাসও নেই। 2 দিন কেটে গেল না খেয়ে। বেঁচে থাকার জন্য গাছে উঠেছিলাম। একদম রাত না হলে গাছ থেকে নামতাম না। গাছের ডালেই জীবন পার করেছি আগেও, কিন্তু ক্ষুধা কি পেটে সয়? আরো কয়েকটা দিন গেল। ঘাটও ধীরে ধীরে জমতে লাগলো। দাঙ্গা কাটানোর পর আমি ওই কামলার কাজ করে পেট পালতাম। ধীরে ধীরে ভাষা পড়তে শিখে নিলাম কিতাবের, যাতে কিতাব আমি পড়ে জ্ঞান তো পাবো। কত শত তথ্য যা আজকাল পাবে না কেউ কোথাও, যতই খুঁজুক। নক্ষত্রের অবস্থান থেকে শুরু করে ব্ল্যাক হোল পর্যন্ত অনেক জ্ঞানের কথা ছিল ওই হাতে লেখা কিতাবে। আরও ছিল ভূত পিশাচ, দানব, রাক্ষস, অসুর ও মায়াবী দেবতাদের বশ করার শিক্ষা। 1 বছর আরও কেটে গেল। এরই মধ্যে লিখতে পড়তে শিখেছি মাত্র। দেশের অবস্থা আবারও খারাপ হলো। চারিদিকে খবর ছিল দেশ ভাগ হয়ে যাচ্ছে। হিন্দুদের এক দেশ, মুসলমানদের আরেক দেশ। মহল্লায় মহল্লায় স্লোগান হতো, মুসলিম লীগ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, তুম মুঝে খুন দো मैं तुम्हें आज़ादी दूंगा। আরো কত কি। একদিন আমার জেলেরা বলল, নাও উঠো, এখানে থাকলে বিপদ, কেটে ফেলে দিবে, কারণ দেশের অবস্থা খুব খারাপ। আমি আর কি বা করব, চড়ে বসলাম নাওয়ে। সেদিন রাত থেকেই দেশে দাঙ্গা শুরু হলো। রেডিওতে শুনলাম লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তর করবে। দেশ হবে 2 ভাগ, একটা হবে ভারত আর একটা হবে পাকিস্তান। দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। রাতে নদীতে ভাসা নাওয়ে বসে আমি ঘাটে আগুন জ্বলতে দেখেছি। বদকিসমতে নাও এর মধ্যে ফুটা হয়ে যাওয়ার পর ভিড়তে হলো। এরপর কিভাবে যেন এই জেলেদের হারিয়ে ফেললাম। পেটে ক্ষুধা, চলতে লাগলাম। কাঁধে কিতাব আর 2 জোড়া কাপড়। ঘাটে দিয়েছিল এক মহাজন আমাকে এই 2 জোড়া কাপড়।
জিন্দেগি চলল, বুঝেছেন? একবার দাঙ্গার মাঝে এমনভাবে ফেসে গিয়েছিলাম যে মরাটা পাক্কা ছিল। সোজা রাস্তার মোড়, ডানে স্লোগান দিচ্ছিল দাঙ্গাবাজরা। থমথমে রাস্তা, আগুনের ধোঁয়া, আর রাস্তার রক্ত ওপরে ছিল। ধুতির কাপড়, করির জুতা ওপরে ছিল। কারা ছিল আমি জানি না, কিন্তু পালাবো কোথায়? রাস্তার পাশের দোকানে ছিল হেকিমের। উনি কাঠের দরজা ফাঁক দিয়ে দেখছিলেন কি হয় না হয়। আমাকে ইশারা দিয়েছিলেন ভাগার জন্য, কিন্তু ভাগবো কই? দাঙ্গাবাজরা তো গলির মুখে চলেই এসছে। যেই পোশাক আশাক আমার, তা দেখলে খুন করতে সময় নিবে না হয়তো। টান দিয়ে দোকানের ভেতর ঢুকিয়ে দিল আমাকে ওই হেকিম। নিজের কুর্তা খুলে আমাকে পরিয়ে দিল, মাথায় পরিয়ে দিল টুপি, বলে দিল আমাকে সির্ফ বিসমিল্লাহ পড়তে থাক। যেই যাই বলুক বিসমিল্লাহ পড়তে থাকবি। সেদিন ভাগ্য ভালো ধরা পড়িনি। জানেন ওই হেকিম আরো কতজনের যে জান বাঁচিয়েছে? একটা মেয়ে ছিল, কিশোরী, হিন্দু মেয়ে, জামাইকে কেটে ফেলে দিয়েছিল। এই মেয়ে রাস্তায় ভাগছিল বাঁচার জন্য। মেয়েদের তো আর ছেলেদের মতো আগে কাটে না, বুঝেন তো কি করে। ওই হেকিম সাহেব ওই মেয়েকে নিজের ঘরে ঢুকিয়ে দিয়েছিল, মাথার সিঁদুর টান দিয়ে মুছে ফেলে দিয়েছিল, হাতের বালা, নাকের নাকফুল সব খুলে ফেলে দিয়েছিল। ছিল তো কিছু লোক সমান। যাতে যাক, দেশ বিভাগ হলো। এরকম কিছু না লোক থাকলে সমস্যা হতো। এই নাও সেই নাও করতে করতে চলে আসলাম গঙ্গাসাগরে। এবার জীবনের চাকা চলতে লাগলো। কিশোর তো পার হয়েছেই, টকবক করা জোয়ান কাল আমার। কাজ করি দিনে, রাতে ধ্যান আর ভাষা শিখে ফেলেছি ততদিনে। গঙ্গাসাগরে থাকার সময় তেমন বড় কোনো ভূত প্রেত আমার নজরে আসেনি। যা এসছে তার সবই ওই ল্যাংটা বাচ্চাগুলোই ছিল। কিন্তু আমি সেবা করছিলাম। পাখি পালে, মরক লাগলে মন্ত্র বলে সেই মরক দূর করা, জেলেদের উপর থেকে প্রেতের ছায়া সরানো সহ কত কিছু করেছি তার হদিশ নেই। কিন্তু গঙ্গাসাগরে থাকা অবস্থায় আমি প্রথমবার চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম। প্রথমবার জীবনে ভূত মাছ পিশাচের বাইরে দেখা পেলাম। এক পিশাচ, কাল নাকি পিশাচ। শুনেছেন কখনো আপনি? আমি হ্যাঁ না কিছুই বললাম না। শাহ আমানত বলল, গঙ্গাসাগরের সমুদ্রের কাছাকাছি বন জঙ্গলের মাঝে তখনও কিছু লোক বসতি ছিল। জঙ্গলের মধ্যেই ছোট ছোট মহল্লা ছিল। খোঁজ এলো একদিন যখন মাছ ধরছিলাম, জঙ্গলের মধ্যে থাকা এক মহল্লায় হঠাৎ মরক দেখা দিয়েছে। মরক দেখা দিয়েছে সাপের কামড়ের। 3 রাতে 3 জনকে সাপে কেটেছে। আর মহল্লার বয়স্ক এক বৃদ্ধকে স্বপ্নে দেখিয়েছে 14 রাতে 14 পাকে 14 জন মরবে, কারণ তাকে খেপানো হয়েছে। আগে 14 জনকে মারবে সে, এরপর মহল্লার লোকজনদেরকে সে বন থেকে তাড়াবে। তার বনে তার জায়গায় বসে তাকে অপমান করার দুঃসাহস দেখিয়েছে গ্রামবাসী। খবরটা উড়ো উড়ো ভাবে আসেনি, আবার মানুষজনও বলেনি। এই খবরটা আমি শুনতে পাই 2টা মেছো ভূতের আলাপ আলোচনা থেকে। মেছো ভূতরা বলেছিল পিশাচের রানীকে খেপিয়েছে কয়েকজন। এখন একদিন ভুগবে এরা, পুরো গ্রামটা ভুগবে। ওরা হাসাহাসি করছিল মানুষের অবস্থা দেখে। ওরা কিন্তু সব সময় হাসে না, ওরা ভয়ও পায় এবং ভয়ে কাঁদেও। ওই যে বললাম না, দাঙ্গার সময় দেখেছি আমি মানবের রূপে অদৃশ্য বস্তুর অন্তরাত্মাও কেঁপে ওঠে। এখন গ্রামের খোঁজ তো পেলাম। ছোট্ট একটা পাতার খুপড়ি ঘর ছিল আমার। যা আছে তা গোছগাছ করে বের হলাম। উদ্দেশ্য ছিল ওই পিশাচ রানীর কাছে যাবার। পূজারীর কাছ থেকে শুনেছিলাম ব্রাহ্মণ জাতের পিশাচরা অত্যন্ত জ্ঞানী এবং ভীষণ রাগী স্বভাবের হয়। ব্রাহ্মণ সমাজের যেমন দাম কদর বেশি, ঠিক তেমনি পিশাচদের মধ্যেও ব্রাহ্মণদের দাম উচ্চতর। ঘন বনের মাঝে ছোট ছোট ঘর তোলা, হয় 20-25টা বসতি হবে। বনের মধ্যেই সুন্দরভাবে ফাঁকা জায়গাগুলোতে বসতি করা। গাছ কেউ কাটে না, কারণ এই গাছ তাদের কাছে মায়ের সমান এবং বন দেবের অংশ হলো এই গাছ। কেবল ফাঁকা জায়গাগুলোতেই বসতি করা। পৌঁছে গেলাম ওই গ্রামে। পরিচয় দিলাম পথহারা জেলে আমি। গ্রামের মানুষও সহজ সরল, তাদের মধ্যে আবার আদিবাসীও ছিল কয়েকজন।
কিন্তু হাহাকার আর মাতম চলছিল। আজ চতুর্থ রাতে পার হয়েছে, চতুর্থ লাশ পড়েছে। এখন এই গ্রামের মানুষজনের চোখে মুখে আতঙ্ক। লাশের দাহ করার পর লোকমুখে শুনতে পেলাম গ্রামের বয়োজ্যেষ্ঠদের কথা। এই সেই লোক যাকে স্বপ্নে দেখা দিয়েছিল ব্রাহ্মণ পিশাচ। ওই বৃদ্ধের মুখে শুনতে পেলাম সম্পূর্ণ কথাটা। দিন 7 আগে 3 গৃহস্থ ঘরের 3 ছেলে বনে গিয়েছিল মধু সংগ্রহ করার জন্য। নিয়ম ছিল বনদেবের পুজো করে বনে প্রবেশ করা। ওই ছেলেগুলো তা মানত না। নিষেধ ছিল বনে মল ত্যাগ না করা। ওই ছেলেগুলো সেটাও মানেনি। একদিন এই বেয়ারা ছেলেগুলো বনদেবের মন্দিরের পেছনে মৌচাক দেখতে পেল, যাকে মধু আছে কিন্তু মৌমাছি ছিল না। ওই বেয়ারা ছেলেগুলোকে আগে থেকেই বলা আছে যে মন্দিরের আশেপাশে থেকে কিছু নেওয়া যাবে না অনুমতি না নিয়ে। কিন্তু এই বেয়ারা ছেলেগুলো ওই চাকের মধু কাটতে কাটতে একবারে কাটতে যাওয়ার সময় একটা সাপ ফনা তুলে তেড়ে আসে। তখন এই বেয়ারা ছেলেগুলো ওই সাপটাকে পিটিয়ে মেরে ফেলে। বনদেবের জায়গায় আমার পিতৃপুরুষের বাস। আমরা কোনোদিন বনের একটা পাতা ছিঁড়ে নিয়ে অনুমতি না নিয়ে। আর এই বেয়ারা ছেলেগুলো আমাদের ধ্বংস ডেকে নিয়ে এসছে। নিজেরা মরেছে, আমাদেরকেও এবার নিঃশেষ করে দেবে। শাহ আমানত একটু থামলেন। আমাকে প্রশ্ন করেন, আতঙ্ক দেখেছেন কখনো? অনুভব করেছেন আপনি? আমি উত্তর দেই না, এই কথার উত্তর দেইনি। শাহ আমানত বললেন, আতঙ্কিত গ্রামটা বিকেল হতে সবাই যে যার ঘরে ঢুকে গেল। আমি গ্রামে নতুন, একটু জায়গা চেয়েছিলাম। বিপদের কথা আমাকে স্মরণ করিয়ে দিল সেই গ্রামের লোকেরা। আমি বললাম, যাব কই এত রাতে বনের মধ্যে? তখনও তো বিপদ, তাই না? বনদেব রেগে আছেন। এখানেও মারতে পারেন আমাকে, বনেও মারতে পারেন। এর চেয়ে যদি এখানে জায়গা দেন আমাকে একটু, তাহলে আমি একটু পুজো করে দেখি। আমি তান্ত্রিক সিদ্ধ হস্ত লোক। রাতটাও যাপন হলো, আর যদি বনদেবের রাগ কমাতে পারি। আমার কথা শুনে গ্রামে ঢোকার রাস্তার সামনে থাকা মাচায় আমাকে থাকতে দিলেন তারা। বিকেলবেলা, সন্ধ্যাও হয়নি, সবাই যার যার ঘরে ঢুকে একদম চুপ। নীরবতা কতটা যে বনের পাখি ছাড়া, বাতাসে শব্দ করা ডালপালা ছাড়া আর কোনো শব্দই নেই। এই সুযোগে একবার কিতাবটা আমি খুললাম, খুঁজে পেলাম দেব অধ্যায়। সেই অংশে লেখা ছিল দেবদেবীদের আরাধনা, সান্নিধ্য এবং সিদ্ধি লাভের কথা। হঠাৎ লক্ষ্য করলাম, কি জানেন, লেখাগুলো কিন্তু গলে গলে পড়ে যাচ্ছে। কালো হয়ে গলে গলে পড়ছে লেখাগুলো। তাড়াতাড়ি কি করব ভেবে না পেয়ে নিজের ঝোলা থেকে কাপড়ের টুকরোগুলো বের করব। তখন দেখলাম, না, লেখাগুলো তো ঠিক আছে। তাহলে হলোটা কি? লেখাগুলো কেন কালো হয়ে এলো? আবারও গলে পড়তে শুরু করে দিল। বুঝে আসলো না। ভাবতে ভাবতে সন্ধ্যা ঘনিয়ে এলো। বনের মাঝে আন্ধার হয় অনেক আগেই, কিন্তু তখনও উজালা ছিল। আকাশ পরিষ্কার ছিল। পাতার ফাঁকে, গাছার ফাঁকে তা দেখা যায়। একটু ক্লান্তি লাগছিল। চাক থেকে একটু গুড় ভেঙে খেয়ে নিলাম। চারপাশ বন্ধ করে নিলাম যাতে আমার বিপদ না ঘটে। আমার চিন্তা ছিল 1 প্রহর ঘুমিয়ে নিব, এরপর দেখব ব্রাহ্মণদেব আসে কিনা। আমি গ্রামের লোকজনদের বাঁচানোর চিন্তায় ছিলাম। সেই সাথে এমন সুযোগ হাতছাড়া করতে চাইছিলাম না, কারণ ব্রাহ্মণদেবদের সাধনা করে সান্নিধ্য লাভে সময় লাগে। এখানে ব্রাহ্মণদেবের দেখা যদি পাই, পা ধরে হলেও সান্নিধ্য কামনা তো করতে পারবো। এটাই ছিল আমার চিন্তা। প্রশস্ত পথ, হাঁটা চলার মেঠো পথ ধরে এগুতেই একটা মন্দির সামনে। মাটি পাতার কাদায় তৈরি মন্দির। ভেতর থেকে বেরিয়ে এলো একজন নারী, রানীদের মতো সাজসজ্জা, হাতে শুল, চোখগুলো জল জল, মানবের চক্ষু ন্যায় চোখ। অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলে উঠল। না, এ তো ব্রাহ্মণদেব না। ব্যাস, তখনই ঘুম ভেঙে গেল আমার। উঠে বসলাম। মৃত্যুর তেলের কুপি বাতি ধরলাম। কিতাব খুলে ব্রাহ্মণদেবের অধ্যায়ের প্রতিটা পৃষ্ঠা খুঁজলাম। যে বর্ণনা দেখেছি তার সাথে মিল ছিল না কিচ্ছু। কিতাবের দেব অধ্যায়ের শেষ পাতায় লেখা ছিল কিছু কথা। লেখা ছিল অভিশপ্ত দেবদেবীদের কথা। কয়েকটা শব্দ ছিল এমন: শূলধরণী, রক্তনয়নী, কালনাগী।
এমন ভবাসের দেব নয়নী বিপদ সংকুল, হিংস্র এবং চতুর, দেখা মেলা ভার। তদরূপে মুখোমুখি হলে অমোঘ শাস্ত্র মানে অমোঘ কর্ম সাধন করতে হবে, এমনটুকুই লেখা। সাথে আরও আরও অভিশপ্ত দেবদেবী চেনার লক্ষণ সহ প্রতিকার কিভাবে হবে তা লেখা। কালনাগী 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 হিসাব তো বদলে গেল। সাথে সাথে তৈরি হয়ে বসলাম ধ্যানে, কালনাগী কোথায় আছে তা জানার জন্য। নিজেকে খুঁজে পেলাম রাস্তায়। একটা পথে আমি যাচ্ছি, ডানে আগুন জ্বলছে দূরে, শূন্যে ভাসমান সে কালনাগী। চুলগুলো বাতাসে ভাসছে এক দিক দিয়ে, যেন চুলগুলো সব ধারালো ছুরি। আগুন জ্বলছে, উপর থেকে আছড়ে পড়ল এক মানব সন্তান অগ্নিকুণ্ডের পাশে। কালনাগী উঠে দাঁড়ালো, মা মা করে মাপ চাইছে সে মানব, কিন্তু কালনাগী বিকট আকারে নিজেকে বদলে ফেলল। আগুনের পিছনে দুটি ছায়া, কালনাগীর বিকট ছায়া আর মানব সন্তানের ছায়া। কালনাগীর ছায়া ছোবল দিল মানব ছায়ার উপর। মানব তরপাতে সেখানে মারা গেল। আশ্চর্যের বিষয়, জলজান্ত মানবটা গায়েব। তার মানে সেটা কি আত্মা? আত্মাকেই কি খুন করল কালনাগী তার বিষের ছোবল দিয়ে? কান্না, দূর থেকে কান্নার শব্দ, কিন্তু শব্দ তো আমার বাম দিক থেকে আসছে। সাথে সাথে ধ্যান থেকে ছিটকে বেরিয়ে গেলাম। হাত পা কাঁপছে, বিকটভাবে মাটি কাঁপছে। মারা পড়েছে, আরেকটা মারা পড়েছে, আরেক লাশ পড়েছে আজ। 4 নম্বর শিকার কালনাগী পিশাচের। 1 মিনিট, এইটা বলে জাহিদ ভাই বাধা দিলেন কথার মাঝে। পিশাচ কিভাবে জানলেন? শাহ আমানত বললেন, ওই যে আপনাকে শুরুতেই বললাম না, কিতাবে লেখা ছিল শুল ধরনী মানে ছুরি, রক্ত নয়নী মানে নজর ভয়ঙ্কর, কালনাগী মানেই বিষ। এমন ভবাসের দেবনয়নী বিপদ সংকুল, এর মানে এমন যাকে দেখা যাবে সে বিপজ্জনক, কাবু হবে না সে কিতাবের নিয়মে। হিংস্র এবং চতুর, এর মানে সে মেরে ফেলতেও সময় নেবে না। আর সে চতুর। কিভাবে লেখা ছিল মুখোমুখি হলে কি করতে হবে, তা থেকেই তো আমি ধারণা পেলাম সে ব্রাহ্মণ পিশাচ গোত্রের হিংস্র রমণী। কান্নার শব্দ, কিন্তু আতঙ্কে কেউ বের হবার সাহসও করছে না। কালনাগীর ভয়ে এরা এখান থেকে পালাবে, কিন্তু আমার তো উদ্দেশ্য ভিন্ন। আমার তো সান্নিধ্যের দরকার, আমি শিষ্য হতে চাই। কিতাবের লেখা বিধি যদি পালন করি, হিতে বিপরীত হতে পারে। আর নিজ স্বার্থ যদি দেখি, তাহলে এদের মৃত্যুর মুখে কিভাবে ফেলে দেব? আমাকে তো নদীতে ডুবা থেকে বাঁচিয়েছে, ক্ষুধা লাগলে যদি এক টুকরো রুটি তো এই মানবরাই দিয়েছে। কিভাবে আমি স্বার্থের দিকে তাকাই? না না, সিদ্ধ হস্ত হতে হলে তা আগে আমাকে সঠিক থাকতে হবে। না, আমাকে এদের বাঁচাতে হবে। তখন আকাশে তারা খসে পড়ল। আমি জানি সৃষ্টি জগৎ আমাকে বলেছে আমি যা ভেবেছি তাই করি, আমাকে লড়তে হবে। চতুর্থ লাশটাকে দাহ করার পর সেদিন চারদিক দিয়ে বৃষ্টি আর তুফান শুরু হলো। বৃষ্টি আর তুফানের বিধায় কেউ গ্রাম ছেড়ে বের হতে পারল না, কারণ তারা ছেড়ে চলে যেতে চেয়েছিল সেই গ্রাম থেকে। বনদেব যে তাদের ভস্য করে দেবে। তারা ভয়ে চিৎকার করে ক্ষমা চাইছিল যার যার গৃহস্থ বসে, কারণ তুফান আরও বিকট হয়ে উঠল দুপুর নাগাদ। কিন্তু বনের মধ্যে তুফান রাতের আধারে নেমে এসছে। তখন আমি মাচায় বসে ভিজে ঠান্ডায় কাবু হয়ে গেছিলাম। নিজেকে ঠিক রাখতে ধ্যানে বসে গেলাম। বিকট শব্দের বাজের শব্দে মনে হচ্ছিল এই যেন বনদেবের চিৎকার। রাত হয়ে আসছে, তীব্র অন্ধকার আর বৃষ্টির সাথে বাতাস। গ্রামে ঢোকার পথে অপেক্ষা করছিলাম আমি। চক্রা সাজিয়ে চোখ বন্ধ করে তাকে ডাকলাম। তুফানের বাতাস, বৃষ্টির মধ্যে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম সে দ্রুত গতিতে আসছে ছুটে। আমি ডানে ঝুঁকে গেলাম, কারণ ক্ষমতা বলে চোখ বন্ধ অবস্থায় আমি দেখতে পেয়েছিলাম আমার মাথার দিকে শুল ছড়ে মেরেছিল সেই রানী।
আমি রানীকে বন্দি করতে পেরেছিলাম অনেক কষ্টে, অনেক ব্যথা আর অনেক শক্তির খরচে। চক্রের মাঝে আটকে থাকা কালনাগী পিশাচ তার জলজলে উনুন দৃষ্টিতে আমাকে দেখছিল। জাহিদ ভাই বাধা দিয়ে বললেন, এত সহজে আপনি তাকে চিনেন না, জানেন না, তার শক্তির খবর জানেন না, আটকে ফেললেন? শাহ আমানত বলল, এটা সত্য যে আপনি মন দিয়ে কথা শুনেন। ভালো ভালো গুণ। শুনেন, আমি ধ্যানে যখন ছিলাম, মাচার উপর বৃষ্টিতে ভেজা অবস্থায় আমি অতীতে ফিরে দেখেছি এই কালনাগী পিশাচ কোথায় থাকে, বের হয় কোথা থেকে, যায় কোন দিকে। আমি তার শক্তি বল দেখেছি। আমি এটাও জানতাম সে আসবে কোন দিক দিয়ে। তাই আমি ধ্যান থেকে ফেরার পর সে যে দিক দিয়ে গ্রামে আসবে সেই পথে তার জন্য বিছিয়েছিলাম মালা দেখে সে খেপে গিয়ে আমার পাতানো ফাঁদের দিকে এসেছিল। এরপর আপনিও তো বুঝেন কিভাবে আটকানো হয় ওদেরকে। কে আর কিভাবে আটকায়, তাই না? আমার সামনে কালনাগী পিশাচ ছিল, চাইলেই আমি বন্দি করতে পারতাম। সে আমাকে বলেছিল, আমি তোর গলা টিপে ছিঁড়ে ফেলে তোর মাথা নিয়ে আমার আসনের পা দানে রাখবো। তোর এত বড় সাহস! যতই হোক, আমিও মানুষ, সারাদিন বৃষ্টিতে ভিজেছি, শরীর ক্লান্ত, পেটে ক্ষুধা, কিন্তু আমি ভয় পাইনি। সে 3 জনকে মেরেছে যারা শাস্তি পাবার যোগ্য, কিন্তু সে 3 জনের জন্য 11 জনকে খুন করতে পারবে না। আর সে আজ এক নিরপরাধকে খুন করেছে। কালনাগী পিশাচকে আমি চাইলেই পুড়িয়ে মারতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি না খেয়ে মানুষ হয়েছি ঠিকই, কিন্তু আমার পেটের দানা পানি যা এসছে তাও তো অন্য লোকরা দিয়েছে দেখেই এইভাবেই আমার পেট ভরেছে। আমি বুঝি অভাব কি জিনিস। এদের গ্রাম থেকে বিতাড়িত হতে দিলে এরা অভাবী জীবনে পড়বে। কালনাগী পিশাচ হার মানে আমার কাছে। আমার শর্ত সে মেনে নিয়ে বন থেকে চলে যায়। আর আমিও ওই রাতেই, ওই বৃষ্টির মধ্যে এই গ্রাম ছেড়ে আমার নিজের ঠিকানায় ফিরে আসার জন্য চলতে শুরু করি। কিন্তু হঠাৎ এই বৃষ্টি তুফানের শব্দ গায়েব হয়ে গেল। আমার কান স্তব্ধ হয়ে গেল। আমার সামনে বিকট কালো ছায়া, সেই কালো ছায়া। আর পা চলেনি, হাত চলেনি। কোথায় আমি জ্ঞান হারিয়ে পড়েছিলাম তা আমি জানি না। আর সেই রাতে তো 5ম লাশ পড়ার কথা ছিল, সেই লাশ আর পড়েনি। সেই গ্রামের লোকজনও আর পালায়নি, কিন্তু আমার তো জীবন থেমে থাকেনি। সেই কালো ছায়া। বিড়বিড় করে শাহ আমানত বললেন, সেই কালো ছায়া। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মামুন রায়হান, ঢাকার মেরুল বাড্ডা থেকে। মামুন তার যুবক বয়সের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি মামুন সাহেবের শেয়ার করা ঘটনায়। 80-র দশকের কথা। মামুন সাহেব তখন একেবারেই যুবক। তিনি কলেজে পড়েন এবং মেস করে থাকেন মিরপুর 14 নম্বরে কোনো একটি জায়গায়, স্টুডেন্ট মেসে। তার সাথে তার যারা বন্ধু আছে তারা খুবই ক্লোজ, তো ভালোই সময় কাটে তাদের। মামুন সাহেবের বাবা মোটামুটি অবস্থা সম্পন্ন মানুষ ছিলেন। তিনি ছেলেকে ঢাকায় এই চলাফেরার জন্য একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন, 100 সিসির মোটরসাইকেল, ইয়ামাহা সেই সময়কার। তো এটা নিয়ে তিনি খুব ঘোরাঘুরি করতেন বিভিন্ন জায়গায়। তো একদিন রাতে তিনি এরকম ঘুরতে গিয়েছেন। একটা সিনেমা হল ছিল সেখানে, তিনি যেখানে থাকতেন তার কাছাকাছি জায়গায় একটা সিনেমা হল ছিল। তো রাতের বেলা সিনেমা দেখতে গিয়েছেন তিনি। তখন 9টা-12টা শো চলে, এটা লেট নাইট শো। তো মামুন সাহেব নাকি প্রায় তার বন্ধুদের নিয়ে সেখানে যেতেন, সিনেমা দেখতেন। তো ওখানে সিনেমা দেখতে গিয়ে বেশ ঘোরাঘুরি করছেন। তখনও সিনেমা শুরু হতে বেশ খানিকক্ষণ বাকি। তিনি পৌঁছে গেছেন প্রায় রাত 8টার দিকে। তো ঘোরাঘুরি করতে করতে তার সাথে দেখা হয়ে গেল তাদের গ্রামের এক বড় ভাইয়ের, যার নাম নাসির। মামুন সাহেবরা তাকে নাসির ভাই বলে ডাকতো। তো মামুন সাহেবদের সাথে নাসির ভাইয়ের বেশ ভালো সম্পর্কের কারণ হচ্ছে নাসির ভাই খুব মাইডিয়ার টাইপের মানুষ ছিলেন এবং তিনি মামুন সাহেবদের নিয়ে আড্ডা দিতেন, ঘুড়ি উড়াতেন, এদিক ওদিক যেতেন, বাজারে যেয়ে এটা ওইটা কিনতেন, খেতেন, গল্প করতেন, খোশ গল্প করতেন একসাথে। তো দেখা যেত নাসির ভাইয়ের বন্ধু যারা ছিল তারা ছোটদের এতটা কাছে ভিড়তে চাইতো না, কিন্তু মামুন সাহেবরা তার থেকে বছর 3 ছোট হওয়ার পরেও নাসির ভাই তাদের সাথে ঠিকই মিশতেন, তাদেরকে অ্যাক্সেস দিতেন, তাদের নিয়ে ঘুরতে যেতেন, তাদের নিয়ে ঘুড়ি উড়াতেন, তাদেরকে একেবারে বন্ধুর মতোই দেখতেন। তো এই কারণে মামুন সাহেবদের কাছে নাসির ভাই বেশ প্রিয় একটা ক্যারেক্টার।
তো যাই হোক, এই দেখা হয়ে যাওয়াতে বেশ ভালো লাগলো মামুন সাহেবের। তিনি নাসির ভাইকে নিয়ে বসলেন একটা চায়ের দোকানে, তারা চা সিঙ্গাড়া খাচ্ছেন, গল্প করতেছেন। তো মামুন সাহেব জিজ্ঞেস করলো, তারপর ভাই আপনি এখন এখানে কিভাবে কি? তো বলতেছে, নাসির ভাই বলতেছে যে আমি ঢাকায় আসছি আসলে ব্যবসার কাজে, এখান থেকে অনেক প্রোডাক্ট নিয়ে যাই, চুজ করে করে নিয়ে যাই, আমার তো দোকান আছে ওইখানে জানো। তো বলছে হ্যাঁ আপনার দোকান তো ছিল, বলে ওইটার আর অনেক বড় করছি, ওখানে অনেক প্রোডাক্ট উঠাইছি এবং ঢাকার থেকে নিয়ে যাই। আর নাসির ভাই বললেন যে তার চাচার এখানে একটা জায়গা আছে মিরপুরে কোনো একটা জায়গায়, একটু ডিপে। তখনকার সময় মিরপুরের ওই জায়গাগুলো এত ডেভেলপড হয়নি, একেবারে গ্রামের মতো অবস্থা, পুরোই গ্রামের মতো ছিল। তো যাই হোক, সেখানে যখন নতুন জায়গা জমি হচ্ছে, প্লট হচ্ছে, সেই জায়গায় এই নাসির সাহেবের চাচা একটা জায়গা নিয়েছেন। তো জায়গা নিয়ে সেই জায়গায় তিনি বাউন্ডারি ওয়াল করে ঘর করে দিচ্ছেন টিনের। তো নাসির সাহেব ঢাকায় যখন আসেন ওইখানেই থাকেন, সেই ঘরেই থাকেন মোটামুটি মাসের মধ্যে প্রায় 2 সপ্তাহের মতো তার এখানে থাকা হয়। আর ভালোই জায়গাটা, তিনি বললেন যে একেবারে নিরিবিলি গ্রামের মতোই লাগে। তো তিনি বললেন মামুন সাহেবকে যে তুমি এসে আমরা আড্ডা দিব না, যখন আমি ঢাকায় থাকি এসে আড্ডা দিব না। তিনি বুঝাই দিলেন মামুন সাহেবকে কীভাবে আসতে হয়, মানিকদির কোন অঞ্চল দিয়ে এভাবে ঢুকে ওই জায়গায় যেতে হয় আর কি, বুঝাই দিলেন। এরকম বললো যে একদম পুরো গ্রামের মতো, তোমার লাগবে না, তবে আসতে একটু সমস্যা হবে কারণ রাস্তাঘাট খুব একটা ভালো না, এই হচ্ছে অবস্থা। তো মামুন সাহেব বলেন যে অসুবিধা নাই ভাই, আমার তো একটা আছে মোটরসাইকেল এখানে এই। আর মামুনও তার মেসের ঠিকানা দিল নাসির ভাইকে, বলল যে আপনি চলে আসেন, আপনি যদি ঢাকা আসেন আমাদের মেসে এসে বেড়াইতে পারবেন, অসুবিধা নাই, আমরা ছাত্ররা থাকি কয়েকজন। যাই হোক, অনেকক্ষণ গল্প গুজব করে নাসির ভাই বিদায় নিলেন, মামুন সাহেবও চলে গেলেন তার সিনেমাতে। এরপর বেশ অনেকদিন চলে গেছে, সময় নর্মালি পার হচ্ছে মামুন সাহেবের। তিনি নর্মালি তার ক্লাস করেন, তিনি এর মাঝে 2টা বাচ্চাদের পড়ানোর কাজ নিয়েছেন, ওই টিউশনই করেন মিরপুর 1 নম্বরের কাছে গিয়ে। যেহেতু তার মোটরসাইকেল আছে তার সমস্যা হয় না, তো এইভাবেই চলছে আর কি। তো একদিন মামুন সাহেব গেছেন টিউশনি করাইতে, তো পড়াচ্ছেন, সন্ধ্যার সময় পড়াইতে যেতেন বাচ্চাগুলোরে। তো পড়াশোনা শেষ, রাত বাজে 9টা, তিনি বের হয়ে আসলেন স্টুডেন্টের বাসা থেকে। তো বের হয়ে এসে তিনি মোটরসাইকেলটা স্টার্ট দিয়েছেন, এই সময় দেখলেন যে বেশ বাতাস ছুটছে, ধমকা বাতাস। তিনি বুঝলেন যে ঝড় বৃষ্টি আসবে। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু তিনি বের হয়ে আসছেন, তো স্টার্ট দিয়ে দিলেন মোটরসাইকেল, রওনা দিয়ে দিলেন সামনে। তো যাচ্ছেন, ওই গলির ভেতর থেকে বের হয়ে এসে মেন রোডে উঠছেন। মেন রোডে উঠে তিনি তার বাড়ির দিকে যাচ্ছেন, মানে সোজা যাবেন আর কি। এর মধ্যে হঠাৎ বৃষ্টি পড়া শুরু হলো, মোটা মোটা মানে ফোঁটা, বৃষ্টির বড় বড় ফোঁটা টপ 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 করে পড়তেছে, এবং কিছুক্ষণ পরে প্রচণ্ড বর্ষণ শুরু হলো, তুমুল বর্ষণ, তার সাথে বাতাস। মানে সামনে দেখা যাচ্ছে না কিছু, এদিকে রাস্তা হচ্ছে একদম পিচ কালো রাস্তা, ল্যাম্পপোস্টগুলো সব নেভা সামনে, মানে ইলেকট্রিসিটি চলে গেছে। তো মামুন সাহেবের হেডলাইটও খুব বেশি কভার করতেছে না, তখনকার মোটরসাইকেলের হেডলাইট এত স্ট্রং ছিল না। মামুন সাহেব আস্তে করে দেখলেন যে কি করা যায়। রাস্তার এক পাশে দেখলেন যে একটা শেড আছে, বাসের যাত্রী শেডের মতো এরকম। তো তিনি তাড়াতাড়ি ওইদিকে বাইকটাকে মানে নিয়ে গেলেন, একদম পাশে, রাস্তার পাশে রেখে তাড়াতাড়ি নেমে গেলেন বাইক থেকে, নেমে তাড়াতাড়ি শেডের নিচে যেয়ে দাঁড়ালেন। আরও কিছু মানুষ ওইখানে আছে, দাঁড়ায় আছে বৃষ্টিতে, এবং প্রচণ্ড বৃষ্টির তোড় এসে বাড়ি মারতেছে, বাতাস সহ মানুষ ভিজে যাচ্ছে, মানুষজন ভিজে যাচ্ছে, ওখানে আসলে খুব একটা কাজ হচ্ছে না। মামুন সাহেব চিন্তা করতেছেন যে তিনি এখানে দাঁড়ায় থাকবেন না চলে যাবেন। তো একবারে পিছনে এসে দাঁড়াইছেন, ওখানে একটা সিমেন্টের বেঞ্চি আছে। তো মনে হলো বেঞ্চি থেকে তারা কেউ বললো মামুন না। তো শব্দটা খুব আস্তে আসছে, এই শব্দ মানে বৃষ্টির যে তোড়, মানে ওই যে উপরে টিনের শেডে পড়তেছে, পাশে পড়তেছে, এই শব্দের মধ্যে এই শব্দ শোনাই যাচ্ছে না। তো তিনি একটু অবাক হয়েছেন যে তারে কেউ ডাকতেছে নাকি, এরকম এখানে কে ডাকবে তারে। তো তিনি একটু ইগনোর করার চিন্তা করছিলেন যে কে ডাকতেছে কে জানে, এখানে অন্য কাউরে ডাকতে পারে। তারপর যখন আবার ডাকলো এই মামুন, তখন তিনি বুঝলেন তাকেই ডাকতেছে পেছন থেকে। তো তিনি ঘুরে তাকাইলেন, তাকায় দেখতেছেন ওই বেঞ্চের উপর কেউ বসে আছে, চেহারা দেখা যাচ্ছে না, অন্ধকার তো, ইলেকট্রিসিটি নাই, তার মধ্যে এরকম মানে অন্ধকার, বৃষ্টি হচ্ছে মধ্যে, চেহারা দেখা যাচ্ছে না, জাস্ট বোঝা যাচ্ছে যে একটা শার্ট একটা প্যান্ট পরা একজন ওখানে, এবং মাথার উপরে মানে টুপি দেয়া, টুপি পরছে, টুপি পরলে যেরকম সেরকম। তো তিনি বুঝতে পারতেছেন না কে। যায় মামুন, আমি নাসির। উনি তখন অবাক হলেন, আরে নাসির ভাই আপনি এখানে? কাহা এখানে আটকায় গেছি। তো বলে কি ব্যাপার, তুমি এখানে কি করো? কারি আমি তো বাসায় যাইতেছিলাম টিউশনি শেষে, এখানে দাঁড়াইছি। তো দুজনে কথাবার্তাই হচ্ছে, কেউ কারো কথা খুব বেশি স্ট্রং ভাবে শুনতে পাচ্ছে না। এর মাঝে নাসির ভাই গলা উঁচায় বললেন যে মামুন আমার বাসায় চলো, আমার বাসা বেশি দূর না এখান থেকে, চলো, তোমার তো আর এরকম দেখা হয় না, কবে তোমার নিয়ে যাবো আর তুমি কবে আসবা, চলো। তো মামুন সাহেব বলতেছে যে আরে ভাই এই যে বৃষ্টি হইতেছে কেমনি কি, আমার বাসায় তো আমি যাওয়ার চিন্তা করতে পারতেছি না, বৃষ্টি থামুক তারপর দেখি, দাঁড়ান কিছুক্ষণ দাঁড়াই। তো তখন নাসির ভাই বলছে হ্যাঁ বৃষ্টি থামবে একটু পরে, অসুবিধা নাই, বসো দাঁড়াও এখানে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আসলে বৃষ্টি একটু পর কমে আসলো। তো তিনি বেরোয় আসলেন, মামুন সাহেব ছাউনি নিচ থেকে, ওই নাসির ভাইও বেরোয় আসলো। অন্ধকারে কেউ কাউকে খুব ভালো মতো দেখতে পাচ্ছে না।
তো নাসির ভাই বলতে চলো চলো আমার বাসায় চলো, আমার বাসায় তো তোমার যাওয়া হয় নাই, আর কবে তোমার আমি নিয়ে যাব, তোমার ওখানে আসবো, অনেক ঝামেলা, চলো আজকে চলো চিনাই দিয়ে আসো। তো মামুন সাহেব কিছু মনে না করে বললো আচ্ছা ঠিক আছে চলেন। তো যাই হোক তারা গেল, মোটরসাইকেলে বসলো, আবার মোটরসাইকেল একটু মুছে, কাপড় ছিল এখানে। তো রাস্তায় মোটামুটি খানিকটা পানি হয়েছে আর কি, এর মধ্যে দিয়ে এগোয়ে চললেন তারা দুজন। চলতে চলতে এক সময় মানে ওই মেন রাস্তা থেকে ঢুকে যে দেখলো যে এরকম একটা চিকন রাস্তার মধ্যে উঠছে। মামুন সাহেবকে ইনস্ট্রাকশন দিচ্ছে নাসির ভাই পেছন থেকে। তো যাচ্ছে যে যেতে যেতে দেখলো যে একেবারে মাটির মতো রাস্তা, মানে একদম কাঁচা রাস্তার মতো রাস্তা, গ্রামের মতো, সেটার মধ্যে ঢুকে গেল। হেডলাইটের আলোতে দেখা যাচ্ছে রাস্তা ভিজা ভিজা, এবং গাছপালা আশেপাশে যেগুলো আছে ওগুলো থেকে পানি পড়তেছে, টপ 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 করে পানি পড়তেছে। আর মানে মোটামুটি মনে হচ্ছে পুরো গ্রাম। হ্যাঁ, মানে এই জায়গা, এই অঞ্চলটাতে এর আগে মামুন সাহেব আসে নাই, তার এইবার ফার্স্ট আসা। তো নাসির সাহেব তাকে ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে যাচ্ছে। তো যাচ্ছে রাস্তা দিয়ে, এবং কথাবার্তা খুব যে হচ্ছে তা না, মোটরসাইকেলেরও সাউন্ড আছে, আর রাস্তাতে সাবধানে চালাতে হচ্ছে, কাঁচা রাস্তা, জায়গায় জায়গায় দেখতেছে পানি এরকম নেমে যাচ্ছে নিচে, মানে এই পাশ থেকে পানিটা নেমে ওই পাশে চলে যাচ্ছে, এরকম ছোট একটা ইসের মতো আর কি, গর্তের মতো যেতে পানি চলে যাচ্ছে। তো এর মাঝখান দিয়ে কাটায় কাটায় যেতে হচ্ছে। তো চলতে চলতে অনেক দূর চলে আসছে। মামুন সাহেব বলতেছে যে নাসির ভাই আর কত দূর, বলে আরে আরে চলো চলো এই সামনে। এরকম করতে করতে দেখলো যে যেই জায়গায় এখন আসছে এই দেখলো মামুন সাহেব যে এইটা পুরাপুরি মনে হয় যে তাদের গ্রাম যেরকম আছে সেরকম, গাছপালা ওরকম, এবং গাছগাছালির সাথে যে বৃষ্টি হয়েছে এগুলো থেকে পানি পড়তেছে, বাঁশঝাড় আছে কয়েক জায়গায়। তো এরকম ঘুরতে ঘুরতে এক জায়গায় এরকম মোড় নিয়ে আসলো, এসে বললো দূরে ওই যে দেখছো ওই যে ঘরের দেখা যায়, মানে অংশ দেখা গেলো যে একটা বাউন্ডারি করা দেয়াল, প্রায় হবে 3 ফিট 3.5 ফিট উঁচা বাউন্ডারি, তার ভেতর থেকে ঘরের অর্ধেক দেখা যাচ্ছে, টিনের ঘরের অর্ধেক, এখানে অন্ধকার। এবং সেই ঘর থেকে বেশ খানিকটা দূরে আরও কতগুলো ঘরের স্ট্রাকচার দেখা যাচ্ছে, কিছু গাছপালা দেখা যাচ্ছে, কিন্তু কোনো ঘরের মধ্যে ওরকম আলো নাই। তার মানে হচ্ছে এখানে ইলেকট্রিসিটি নাই, সে বুঝতে পারলো। তো সে জিজ্ঞেস করলো পিছনে নাসির ভাইকে যে নাসির ভাই কি এনে কি ইলেকট্রিসিটি নাই? বলে আছে, সব জায়গায় আছে, আমার বাসায় কিন্তু নাই, আরও 2-1টা বাসাও নাই। তো বলে আপনার বাসায় ইলেকট্রিসিটি নেই, আপনি কেমনে আছেন? কাছে আমি রাত্রেবেলা হ্যারিকেন জ্বালাই, মোম জ্বালাই, এইভাবে থাকি। যাই হোক অসুবিধা নেই, চলো, খারাপ লাগবে না তোমার। তো বলতে বলতে এগিয়ে গেল তারা। তো এক সময় একটা জায়গায় পৌঁছাইলো, ওই জায়গায় বাউন্ডারি ওয়াল যেখানে দেখাইছিল আসলে নাসির ভাই দূর থেকে। তো বললো যে এই জায়গায় নেমে যাও। তো দেখলো একটু নিচা, যেই রাস্তাতে সে আছে সেখান থেকে একটু নিচে নেমে যেতে হবে। তো মামুন সাহেব নেমে গেলেন মোটরসাইকেল নিয়ে, ঢুকলে ওই গেটের সামনে আসলেন, যে ওই জায়গায় বাউন্ডারি ওয়ালের সাথে গেট, একটা টিনের গেট। নাসির সাহেব যে ওই টিনের গেটটা সরাই দিলেন, আর মামুন সাহেব ঢুকাইলেন ওইখানে মোটরসাইকেল। তো ঢোকার পর থেকে বেশ ফাঁকা একটা উঠানের মতো জায়গা, বেশ ভালোই লাগলো, ঘাস টাস আছে একপাশে, এবং তার এক কোনায় বেশ বড় একটা বাঁশঝাড়, মোটামুটি বেশ অনেকগুলো বাঁশ এখানে। আর তার পাশে একটা কুয়া, মানে এই কুয়া থেকেই মনে হয় পানি ব্যবহার করেন তারা, একটা কুয়া। আর তার পেছনে ওই যে টিনের ঘরটা, আর এক পাশে একটা ছোট্ট শেড আলা রান্নাঘর খোলা, মানে ওইটা দেয়াল টেয়াল নাই আর কি, বাথরুম পেছন দিকে। তো এগুলো সবই দেখা যাচ্ছে এখান থেকে, মোটরসাইকেল নিয়ে ঢোকার পর মামুন সাহেব সবই দেখতে পারছেন। তো ভালো লাগছে, খারাপ না। তিনি মোটরসাইকেলটা একপাশে রাখলেন, তো রেখে তালা দিচ্ছেন মোটরসাইকেলে, দেখলেন নাসির ভাই হেঁটে গিয়ে ওই যে ঘরের দরজা খুলছেন, খটকাট শব্দ হচ্ছে ওখান থেকে। তো দরজা খোলার পরে একটু পরে তিনি যখন তালা মেরে উঠে আসতেছেন, দেখলেন যে নাসির ভাই বেরিয়েছে হারিকেন নিয়ে, হারিকেন জ্বলতেছে, হারিকেনের আলো পড়ছে সামনের যে উঠানের দিকে। তো পরে দেখতেছে যে ওখানে ঘাস আর পানি, বেশ সুন্দর লাগতেছে দেখতে, ঘাসের মধ্যে চিকচিক করতেছে পানি হারিকেনের আলোয়। মামুন সাহেবের মনে হলো তিনি আবার গ্রামে চলে আসেন। তো তিনি বললেন যে নাসির ভাই ভালোই তো, এনে আপনি কি একা থাকেন, ভয় লাগে না আপনার? তো দেখলেন যে নাসির ভাই মনে একটা নিঃশ্বাস ফেলে বললেন যে আরে ভাই, ভয়ের মধ্যে বসবাস করলে আর ভয় লাগার কিছু নাই। তো মামুন সাহেব মনে করলেন এটা আবার কেমন উত্তর হইলো, তার কিছু বললো না। তিনি হেঁটে গেলেন, যে বললেন যে এখন কি করবেন ভাই, খিদা তো লাগছে, খাওয়া দাওয়া কি হবে? তো নাসির ভাই বললেন যে দেখি কি রান্না করা যায়, খিচুড়ি টিচুড়ি রান্না করবো আর কি। তো ওই হারিকেন রেখে নাসির ভাই ঘরের মধ্যে গেলেন, তিনি বুঝলেন যে এখানে তাদের রান্না বাড়ার আয়োজন হবে। তো মামুন সাহেব দাঁড়ায় আছেন বাইরে হারিকেন নিয়ে, ভেতর থেকে নাসির ভাই তাকে ডাক দিয়ে বললেন যে মামুন, ঘুরে বেড়াও, দেখো জায়গাটা, বাসাটা কিন্তু বড় আছে, সামনে উঠান ছাড়া পিছনে জায়গা আছে ঘরের পিছন দিয়া, হারিকেন রেখে আসছি না, যাও হাইটা দেখো, অসুবিধা নেই, পানি বেশি জমে না এখানে, আমি এগুলো সব জোগাড় করি আগে। তো মামুন সাহেব বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তিনি হারিকেন নিয়ে আস্তে আস্তে হেঁটে ডান দিকে গেলেন ঘরের, গিয়ে ওই যে কুয়াটার পাশে গেলেন, দেখলেন যে একটা কুয়াটার পাড়টা মোটামুটি উঁচু করা, মানে যেটাকে ইদারা বলে অনেকে। তো ওখানে হারিকেনটা রেখে তাকালেন, ভেতরে দেখতেছেন যে অনেক নিচে, মানে পানি অনেক নিচে। তিনি একটু মজা করে এখানে শব্দ করলে একো হইলো, তো একোটা খুব ভালো লাগতো। মামুন সাহেব নিজের নাম বললেন মামুন, তো সাথে সাথে মামুন মুন করলো, মানে এরকম একো উঠলো। তিনি আবার বললেন নাসির,
তো ওই নাসির শব্দটা একো হয়ে আসলো। তো তার কাছে বেশ মজা লাগতেছে, তিনি হাসতেছেন, আবার হা 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 করে হাসতেছেন, ওই হাসির একো শুনতেছেন। এটা তার কাছে বেশ মজার একটা খেলা হয়ে গেল। তিনি বেশ খানিকক্ষণ ওইখানে দুষ্টুমি করলেন ইদারার সামনে দাঁড়ায় দাঁড়ায়। তো তারপরে তিনি হ্যারিকেনটা নিলেন, নিয়ে হাঁটা ধরলেন, হেঁটে হেঁটে ঘরের পেছনে গেলেন। পেছনে অংশে যে দেখতেছেন যে ঘরের পেছনে বড় 2টা তাল গাছ আছে। তো তিনি এই তাল গাছগুলো কিন্তু দূর থেকে তিনি খেয়াল করছিলেন যে এরকম গাছ আছে, দেখলেন বড় 2টা তাল গাছ, কেমন জানি কিম্ভূতকিমাকার ভাবে হয়েছে নিচের দিকটা, এবং বেশ উঁচা হয়ে গেছে জায়গাটা, নিচের মানে যেখান থেকে তাল গাছটা উঠছে জায়গাটা কেমন জানি। আর তারপর তিনি দেখলেন যে তাল গাছের ওই পারে বেশ একটা উঁচু ঢিবির মতো। এগুলো কিন্তু সব এই বাউন্ডারি ওয়ালের ভেতরে, এই পেছনেও বাউন্ডারি ওয়াল আছে। তো মামুন সাহেব হাঁটতে হাঁটতে আর একটু সামনে গেলেন তাল গাছের নিচে, দেখলেন যে ওইখানে একটা কবর আছে, মানে সেই তাল গাছ 2টার এই পাশে একটা কবর। এটা একটা কবর, তিনি বুঝতে পারেননি আগে, বেশ উঁচু করে ঢিবি করা এবং ওই পাটটা কেমন বাধাই দেওয়া আর কি, ইট দিয়ে বাধাই করা। তো কবরের সামনে এসে একটুখানি তার জানি কেমন লাগা শুরু করলো মামুন সাহেবের, মানে অস্বস্তি লাগলো এখানে। এমনি গ্রামের মানুষরা তখন উঁচু তাল গাছ ভয় পেত, এইখানেও তাল গাছটা ওরকমই লাগতেছে, কারণ বাউন্ডারি ওয়াল কিন্তু প্রায় 3.5 ফিটের মতো, এর বেশি না। তিনি ওই ওয়ালের ওই পারে দেখতেছেন যে একেবারে ধুধু জায়গা, মানে ধুধু জায়গা, ওইখানে মনে হয় জমি চাষাবাদ করে মানুষ ওই পাশে, মানে পুরো ফাঁকা জায়গাটা। দূরে কত দূর, এই অন্ধকারে এখন তো ইলেকট্রিসিটিও নাই, কিছুই দেখা যাচ্ছে না ওই পাশে। একটু মামুন সাহেবের একটু ভয় লাগলো, তিনি কেমন জানি লাগলো। আর এই তাল গাছ কবরের এই পাশে ডান দিকে গেলে এখানে একটা আম গাছ আছে, আম গাছটা বেশ ছড়ানো, ডালপালাগুলো মানে বেশ আম গাছটা যতটুক না উঁচু, তার থেকে ডালপালা মেলে গেছে বেশি, চারিপাশে ছড়ায় গেছে। যেমন কোনো ছবিকে যদি চ্যাপটা করে দেওয়া হয় যেরকম লাগে, অনেকটা ওইরকম ডালপালাগুলো একদম মেলে আছে। মানে তিনি বুঝলেন যে এই আম গাছে বাচ্চা ছেলেপেলেরা থাকলে এখানে বসে থাকতো সব এখানে। তিনি চিন্তা করলেন যে ডালে উঠে উঠে বসে থাকতো, এত এত লম্বা লম্বা ডাল এদিক ওদিকে স্ট্রেচ করছে। যাই হোক, তার কাছে বেশ অস্বস্তি লাগলো, একে তো বিদ্যুৎ নেই এরকম, আর অনেকক্ষণ ধরে নাসির ভাইয়েরও কোনো সাড়া শব্দ নাই। তিনি এখানে যে হাঁটতেছেন আসছেন, আবার ওখানে যে কুয়ার সামনে বসে চিৎকার করছেন, কোনো খবর নাই। যাই হোক, তিনি হেঁটে হেঁটে ঘুরে তিনি ওই পাশ দিয়ে যেতে পারতেন, তা না করে তিনি এই পাশ দিয়ে ঘুরে আবার আসলেন, ব্যাক করলেন, কুয়ার পাশ দিয়ে আসলেন। এসে ততক্ষণ দেখতেছেন যে নাসির ভাই ওখানে ওই যে খোলা জায়গাটা, মানে তাদের যে রান্নাঘর একটা দেখছিলেন, খোলা রান্নাঘর, জাস্ট উপরে ছাউনি দেওয়া আর কি, ওইখানে তিনি চুলার মধ্যে আগুন ধরাইছেন, কাঠ লাকড়ি টাকড়ি কী দিয়ে ওখানে আগুন ধরাইছেন, লাকড়ির চুলা আগুন ধরাইছেন, এবং তিনি জিনিসপত্র রাখা আশেপাশে রান্না বাড়া করবেন এরকম। তো তিনি গেলেন হাঁটতে হাঁটতে নাসির ভাইয়ের ওখানে হ্যারিকেনটা নিয়ে। তো দেখতেছেন যে চুলার আগুন খুব বিচিত্র লাগতেছে, চুলার আগুন থেকে যে বেরোচ্ছে আলো, সেটাতেই ওই জায়গাটা আলোকিত হয়ে যাচ্ছে, মানে ওই চুলার আশেপাশে, এবং সেই আগুনের আলো এসে নাসির ভাইয়ের গায়ে পড়তেছে, কেমন যেন একটা বিচিত্র অন্যরকম একটা মনে হচ্ছে, সিনারি লেগে লাগতেছে তার কাছে। মানে সেই চুলার আগুনে নাসির ভাইকে দেখা যাচ্ছে তিনি এটা ওইটা নাড়তেছেন, রান্না করবেন। তিনি দেখলেন যে একটা এরকম মালসার মধ্যে জিনিসপত্র নিচ্ছেন তিনি, চাল ডাল এগুলা। তো তিনি গল্প শুরু করলেন নাসির ভাইয়ের সাথে, নাসির ভাই তাকে বিভিন্ন কথা বলতেছে, তিনিও বলতেছেন। তো গল্প করতে করতে এবং একসময় তাদের রান্না শুরু হয়ে গেল, বেশ সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে ওদিকে। তো তিনি জিজ্ঞেস করলেন নাসির ভাইকে যে ভাই, আপনাদের এই পিছনে গেছিলাম, এই ঘরের পিছনে দেখলাম একটা কবর, তো ওখানে কি মানে ওইখানে কবর কেন, এই জায়গার মধ্যে বাউন্ডারি ওয়ালের মধ্যে কবর কেন? তো নাসির ভাই তার দিকে ফেরার পর বেশ বিচিত্র লাগতেছে তার চেহারাটা, মানে আলোটা এক পাশে এসে পড়তেছে, একটা পাশ অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে চেহারার একটা দিক ওই চুলার আলোতে আলোকিত, আর একটা দিক অন্ধকার। আর হারিকেনের আলো তো ঘরের ভেতরে পড়ছে মূলত, যেহেতু দরজার ভেতরে রাখছে ওইখানে মামুন সাহেব, এবং তিনি বসে আছেন কিন্তু দরজার ওই যে চৌকাঠের উপরে। তো তাকে নাসির ভাই বলতেছে যে এই কবর সহই এই জায়গা কিনছে আমার চাচা, এবং ওই কবরে আশেপাশে আসলে যাওয়াটা ঠিক না, কবরটা সুবিধার না। তুমি গেছো ওদিকে? তো তিনি বলছে হ্যাঁ, আপনি তো বললেন আমার ঘুরে দেখতে। আচ্ছা যাক, আমি ভাবছিলাম যে তুমি হয়তো এইখান দিয়ে এই কুয়ার আশপাশ দিয়ে ঘুরপা, পিছনে চলে গেছো, এটা তো ভাবি নাই। কবরটা একটু সুবিধার না ওই জায়গা, কবরের জায়গাটা। বলে কেন? কই যে তাল গাছ আছে তো, ওখানে একটু সমস্যা আছে। আচ্ছা থাক, ওগুলা বাদ দাও, তুমি বসো, খাবার রান্না হয়ে যাচ্ছে। মনে হলো যে নাসির সাহেব একটু গম্ভীর হয়ে গেল। তো মামুন সাহেব চেষ্টা করলো আর অনেক গল্প করতে, গ্রামের কথাবার্তা। দেখা গেল যে নাসির ভাই খুব বেশি কিছু বলতেছেন না, তিনি অল্প কিছুই বলেন, গ্রামের কথা এটা সেটা। তো মামুন সাহেব এক পর্যায়ে ভাবলেন যে আসলে খামাখাতেলে আসলাম, উনি আজকে কেমন অফ মোডে আছে, ওনার সাথে কথা জমতেছে না, খামাখাই আসলাম। তো এটা তার বলা জানা মুখের উপরে, তো তিনি এগুলো আর কিছু না বলে তিনিও নিজের মতো বসে থাকলেন কিছুক্ষণ। বললো যে একটু পর বললো যে নাসির ভাই, ভিতরে কি আপনার আছে, খাট আছে, শোয়া যাবে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলে তাহলে আমি একটু শুয়ে থাকি খাটে যে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও।
তো মামুন সাহেব ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখলেন যে খুব একটা মানে ঘর গোছানো কিছু না, মানে একটা চৌকি আছে বড়, চৌকির উপরে পাটি পাতায় এক পাশ দিয়ে ওই তোষক রাখা আর রাখা ভাঁজ করে। তো তিনি ওই তোষকটাকে টেনে নিলেন। তো মনে হলো যে তোষকটা বেশ অনেকদিন পড়ে আছে, কেমন জানি একটা মানে মদা গন্ধ ওটার মধ্যে, মনে হলো অনেকদিন পড়ে থাকলে যেরকম সেরকম, মানে খুব ফ্রেশ না আর কি। তো মামুন সাহেবের একটা অস্বস্তি লাগলো যে এই অবস্থা কেন, আর নাসির ভাই এইভাবে থাকে, উনি কি এরকম মানুষ নাকি, তাকে তো এরকম মনে হয়নি আগে, মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন অন্যরকম। যাই হোক, সে টেনে তোষকটাকে সোজা করলো, মনে হয় যে অনেকদিন পুরানো মেটে যে একটা গন্ধ থাকে সেরকম একটা গন্ধ সেখানে। তো তিনি সোজা করলেন, কিন্তু তারপরে কি মনে করে আর তোষকে শুলেন না, তিনি ওই চৌকির উপরে ওই যে পাটি পাতা ছিল ওইটার উপরে শুলেন। দেখলেন যে একপাশে মানে ওই যে বালিশ কিছু স্টাক করে রাখা, 2টা বালিশও নিলেন না, মাথার পিছনে হাত দিয়ে শুলেন। আর মনে মনে ভাবতেছেন যে রং ডিসিশন হয়েছে, আসলে আজকে আসাটা ঠিক হয় নাই, এরকম বললো আর আমি হঠাৎ করে চলে আসলাম, এটা ঠিক হলো না, কেমন একটা ব্যাপার। এগুলো চিন্তা করতে করতে শুয়ে আছেন ওইখানে মামুন সাহেব। অনেকক্ষণ তার চোখে না ঝিমুনি লেগে গেছে, অন্ধকার তো, হারিকেনটা আছে ওইদিকে, কিন্তু হারিকেনের আলো তিনি ওই যে চৌকাটার বাইরে রেখে আসছিলেন, হারিকেনের আলো সামান্যই আসতেছে ভিতরে। তো তার চোখে ঘুম লেগে গেল, তিনি ঘুমায় গেছেন, ডিপ স্লিপ, মানে একদম কড়া গভীর ঘুমে চলে গেছেন। এই সময় হঠাৎ করে প্রচণ্ড শব্দ হয়েছে, দ্রুম করে শব্দ হয়েছে, দ্রুম করে শব্দ এত জোরে হয়েছে যে মামুন সাহেব লাফ দিয়ে উঠছেন, একদম লাফ দিয়ে উঠে বসে তিনি কিছুক্ষণ বুঝতে পারতেছিলেন না যে তিনি কই আছেন, কি ব্যাপার, এরকম শব্দ করতে হলো, কোথায় আছেন। 2 সেকেন্ড পর তার মনে হলো যে আরে আমি তো নাসির ভাইয়ের সাথে আসছিলাম তার বাসায়, এই শব্দ কিসের। তো তিনি নিজেকে ফাইন্ড আউট করছেন যে তিনি একেবারে অন্ধকার একটা ঘরের মধ্যে আছেন, অন্ধকার ঘরের মধ্যে আছেন, এই মানে কোনো আলো নাই, ডিপ অন্ধকার। তো কিছুক্ষণ পর চোখে একটু আলো শুয়ে আসলো, আলো আধারি শুয়ে আসলো। তো তাকায় দেখতেছেন যে সামনে যে দরজা, ঘরের দরজা, সেটা একটা পাট খোলা একটা পাট লাগানো, মানে একটা পাট খোলা একটা পাট লাগানো, যেই পাটটা খোলা সেটা দিয়ে রাতের আলো আসতেছে। মানে তার মনে পড়ছে তিনি কিন্তু একটা হারিকেন রাখছেন বাইরে, হারিকেনের কোনো আলো নাই, রাতের আলো আসতেছে। আর ঘরটা ওই আলোতেই যতটুকু আলো দেখা যাচ্ছে, তার চোখে আলো আধারে আরেকটু শুয়ে আসলে তিনি বুঝতে পারলেন যে তিনি একটা ঘরের মধ্যে আছেন, কেউ নাই এখানে। তো তিনি জোরে ডাক দিলেন, এখানে এই নাসির ভাই, নাসির ভাই। দেখলেন যে কোনো সাড়া শব্দ নাই। তো তিনি উঠে গেলেন, উঠে গিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই দরজার কাছে আসলেন দেখার জন্য উকি দিয়ে। তো দরজাটার ধরে আরেকটা পাল্লা সেটাও টান দিয়ে সরাইলেন, সরায় তিনি উকি দিচ্ছেন বাইরে। রাতের শব্দ, ঝিঝি পোকার শব্দ, জোরে জোরে ডাকতেছে ঝিঝি, জোরে জোরে ঝিঝির শব্দ আসতেছে, কেউ নাই। সামনের যে তিনি যে খোলা জায়গাটা দেখছেন, ওই যে কিচেনটা, সেখানে কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা। তো তিনি মনে করলেন আরে আমি এখানে ঢোকার আগে তো ওই চুলা জ্বালাইছিল, রান্না হচ্ছিল, কোথায় সে রান্নার জিনিসপত্র, হাঁড়ি পাতিল কিছুই নেই এখানে, আর সেই নাসির ভাইও নাই, কেমন একটা অবস্থা। তো তিনি আস্তে করে বেরোলেন ঘর থেকে, বেরোয় ডানে তাকালেন, দেখলেন হারিকেন থাকার কথা, হারিকেনও নাই। তো মানে বেশ অবাক হয়ে গেলেন তিনি, আর তার সাথে তার মনে একটা ভয়ও ঢুকছে যে কি ব্যাপার, এরকম কেন, মানে পুরো জায়গাটা অন্ধকার, মানে হারিকেন একটা ছিল, সে হারিকেনও দেখতেছেন না। এবং রাতে ওই যে চাঁদ যে আকাশে আছে, চাঁদটা অর্ধেক চাঁদ, পুরো চাঁদও নাই, মেঘের আড়াল থেকে তাই অর্ধেক চাঁদ একটু বেরিয়েছে, সেটার যে হালকা আলো সেটাতে উঠানটা দেখা যাচ্ছে, স্ট্রং ঝিঝি পোকার ডাক। বৃষ্টি যে হয়েছে এটা তিনি তো শিওর যে বৃষ্টিতে আগে হয়েছে, বৃষ্টি অনেকটা শুকায়ও গেছে এখন, কিন্তু কেউ নাই, ওই রান্নাঘরের সামনেও কেউ নাই, ঘরের মধ্যেও তিনি বুঝতে পারছেন যে কেউ নাই, কেননা তিনি উঠে আসছেন ঘর থেকে। তো তিনি একটু থতমত খেয়ে গেলেন, থতমত খেয়ে তিনি আবার ঘুরে ঘরে ঢুকলেন, চিন্তা করলেন যে এখানে কি ঘরে ঢুকে শুয়ে আছে নাকি, নাসির ভাই কি শুয়ে পড়ছে, তিনি ঘুমাইছিলেন দেখে। তো তিনি পকেট হাতে রাখতে তার লাইটার ছিল, লাইটার পাইলেন, লাইটার পেয়ে তিনি ওই লাইটারটা জানাইলেন, মানে করে। তো লাইটার ফস করে জ্বলছে, জ্বলার পর তিনি দেখতেছেন যে না, এই ঘরের মধ্যে তো কেউ নাই, চৌকিটা এই পাশে রাখা, চৌকির উপর দলা মশলা করে রাখা হচ্ছে সেই তোষক, পুরনো তোষক, এবং তিনি আগেই দেখছেন, তিনি শোয়ার সময় খুলছিলেন, গন্ধ বোঝা যায় যে এই তোষক অনেকদিন ধরে এরকম ফেলে রাখা। আর এই ঘরের কোনো একটা টেবিল আছে, ঘরের মধ্যে কেউ নাই, এবং ঘরটা দেখে মনে হয় ঘরটা আসলে পরিত্যক্ত। তো তিনি একটু ভয় পেয়েছেন, এর মধ্যে তার লাইটার গরম হয়ে যাচ্ছিল, তিনি লাইটার নিভাই দিলেন, নিভাই দিয়ে তিনি হেঁটে বের হয়ে আসছেন ঘর থেকে। তো ঘরের থেকে যখন বের হয়ে আসছেন, সেই সময় আবার দ্রুম করে শব্দ হলো টিনের চালে। তো তিনি বোঝার চেষ্টা করলেন ঘটনা, কিন্তু লাফ দিয়ে উঠছেন, বোঝার চেষ্টা করলেন ঘটনাটা কি। তো চিন্তা করলেন যে হয়তো ওই তাল গাছ থেকে তাল পড়ছে এইখানে। তো তাল পড়ার কারণ কি, তালটা তো এতক্ষণ পড়ে নাই, সে যে ঘুমায় ছিল এরকম। তো তখন চিন্তা করলেন যে তাল তো পড়তেও পারে, এটা তো স্বাভাবিক জিনিস। তো যাই হোক, তিনি আস্তে আস্তে হেঁটে ওই যে কুয়ার পাশ দিয়ে আবার গেলেন সেই ঘরের পেছনে যে তিনি দেখতেছেন ওই জায়গাটা, মানে এই যে তাল গাছ এবং কবরের এখানে
কারণ তিনি চিন্তা করতেছেন যে তিনি কি আসলে এগুলো দেখতেছেন না স্বপ্নে দেখতেছেন, এটা বোঝার চেষ্টা করলেন। তো ওখানে দাঁড়ায় দেখতেছেন যে হ্যাঁ, ওই যে হালকা চাঁদের আলোতে ভুতুড়িয়ে লাগতেছে ওই তাল গাছ আর ওই কবরের ওইটা। তো তিনি নিজের গায়ে চিমটি কাটলেন দুই তিনবার চিমটি কাটলেন বোঝার জন্য তিনি স্বপ্ন দেখতেছেন কিনা। তিনি বুঝলেন যে না, তিনি স্বপ্ন দেখতেছেন না, এটা একদম রিয়ালিটি। তো তিনি আস্তে আস্তে ওই হেঁটে আবার এই উঠানের দিকে ব্যাক করতেছেন। উঠানের দিকে যখন ব্যাক করতেছেন তখন তিনি শব্দ পেলেন, দপ করে শব্দ হলো, দপ দপ এরকম শব্দ। তো তিনি ফট করে পেছন ফিরে তাকাইছেন, তাকায় দেখলেন তাল গাছের ওপর থেকে এরকম আগুনের গোলা, মনে হলো আগুনের তাল নিচে পড়লো, তপ করে মাটিতে পড়ে নিভে গেল, আবার তপ করে পড়লে নিভে গেল। তার চোখের সামনে এরকম 2-3টা পড়লো। তিনি ভয়ে দৌড় দিলেন ওখান থেকে, মানে তার আর সাহস নেই যে, মানে মামুন সাহেবও তো গ্রামের ছেলে, তিনি গ্রামের অনেক কিছুই এরকম শুনছেন, ভয়ের ব্যাপার স্যাপার। তো তিনি দৌড় দিয়ে ওই ঘরের পাশ দিয়ে বের হয়ে আসছেন। তিনি আবারও ডাক দিয়েছেন, নাসির ভাই, হ্যাঁ নাসির ভাই, কি ব্যাপার? মানে তিনি মানে এটা মনে করতে চাচ্ছেন না, তারপর মনে হয় নাসির ভাই তার সাথে দুষ্টুমি করতেছে কিনা। নাসির ভাই কি ব্যাপার বলতে বলতে তিনি চলে আসলেন ওই কুয়ার পাশ দিয়ে দৌড়ায় পাশে বেরোলেন। যখন কুয়ার পাশ দিয়ে যখন তিনি বের হয়ে আসতেছেন তখন ওখান থেকে মনে হচ্ছে কুয়ার ভিতর থেকে তাকে ডাকতেছে কেউ। হ্যাঁ, কুয়ার ভিতর থেকে কেউ ডাকতেছে, এই মামুন মামুন, এবং সেটা শব্দটা ভিতর থেকে চলে আসতেছে এবং ওটা একো হয়ে হয়ে আসতেছে উপরে। তিনি চিন্তা করলেন কুয়ার মধ্যে, এবং কণ্ঠটা নাসির ভাইয়ের মতোই। তো তিনি কয়েক পা চলে গেছিলেন সামনে, তারপর কি যেন ওই ডাক শুনে তিনি ফিরলেন। তিনি চিন্তা, কুয়ার ভিতর থেকে মামুন ভাই ডাকবে কেন, এই চিন্তা করতেছেন। এটা কি মানে আসলেই কিছু না ভৌতিক ব্যাপার স্যাপার, এই চিন্তা করতে করতে তিনি কেন জানি কুয়ার কাছে গেছেন, কিউরিয়াসলি গেছেন। তিনি যখন কাছে গেলেন কুয়ার মোটামুটি গায়ে চলে আসলেন, তখন তিনি হাসির শব্দ শুনলেন। ঠিক তিনি যে হাসছিলেন হা হা করে সেই হাসি, এবং হাসিটা এরকম একো হয়ে হয়ে আসতেছে কুয়ার ভেতর থেকে। এরপর সেই হাসিটা চিকন হয়ে গেল, মানে মেয়েলি কণ্ঠের চিকন হাসি হয়ে গেল। মামুন সাহেব প্রচণ্ড ভয় পেয়েছেন। তিনি দৌড় দিয়ে তাড়াতাড়ি একদম তার মোটরসাইকেলের দিকে দৌড়াইছেন। মোটরসাইকেলে দেখছেন তিনি দাঁড়ানো, ঝেড়ে দৌড়াই গেলেন মোটরসাইকেলের দিকে যখন দৌড়ায় যাচ্ছেন তার কাছে কেন জানি শব্দ মনে হলো পিছনে একটা। তো তিনি দৌড়াইতে পিছন ফিরে তাকাইছেন, তাকায় দেখতেছেন যে কুয়ার মধ্যে থেকে মনে হচ্ছে একটা মানুষ বের হইছে, এরকম মানে হাত দিয়ে 2 পাড় ধরে এরকম বের হইছে, এবং তিনি স্পষ্ট দেখছেন যে মনে হচ্ছে যে সাদা শাড়ি পরা একটা মহিলা বেরিয়েছে কুয়ার ভেতর থেকে, এবং ওই চাঁদের আলোতে দেখা যাচ্ছে কালো চুলগুলো একদম পাশ থেকে পড়া, কুয়ার ভেতর থেকে বেরিয়েছে, এবং সে কুয়ার ভেতরে বের হয়ে ওই যে কুয়ার যে পাড় ওইটার মধ্যে উঠে বসছে। মানে মামুন সাহেব আসলে চরম ভয় পেয়েছেন, তার মানে ভেতরে আর মানে কোনো রকম সাহস অবশিষ্ট নাই। তিনি লাফ দিয়ে মোটরসাইকেলে বসে কোনো মতে চাবি, তিনি যে কি হলে যে চাবি ঢুকাবেন ওইটাই বুঝতে পারতেছেন, হাত কাঁপতেছে, কোনো মতে ঢুকায় তিনি জোরে কিক মারলেন। প্রথম কিকে স্টার্ট হলো না, এরকম 4-5টা কিক মারার পর মোটরসাইকেল স্টার্ট হলো। তিনি ভোঁ করে মোটরসাইকেল নিয়ে সামনে বের হয়ে গেলেন। টিনের দরজাটা লাগানো ছিল, তিনি একেবারে দরজার মধ্যে হিট করলেন মোটরসাইকেল দিয়ে। দরজা রাতের বেলা প্রচণ্ড শব্দ করে মরাত করে দরজাটা ভেঙে এরকম বের হয়ে গেল। সে মোটরসাইকেল নিয়ে তিনি একদম বের হয়ে আসলেন, উপরে উঠে রাস্তায় উঠে যেদিক থেকে আসছিলেন সেটা তার আন্দাজ আছে, ওদিকেই ছুটালেন মোটরসাইকেল। রাত তখনও গভীর রাত, এর মধ্যে তিনি হেডলাইটের আলো পড়ছেন, তিনি ছুটে বেরোয় যাচ্ছেন ওখান দিয়ে। রাস্তা কিন্তু কাদা অনেক জায়গায়, তিনি ওইটার মধ্যেও স্পিডে চালাইতেছেন, কারণ তার প্রচণ্ড ভয় যে তিনি এখানে কিভাবে আসছেন, কই আসছেন। আর তার কাছে ভয় লাগতেছে যে এখানে কি ব্যাপার, তাকে যে নিয়ে আসছে এখানে নাসির ভাই কই। এই চিন্তা করতে করতে তিনি যাচ্ছেন ভয়ে, এবং মনে মনে অটোমেটিকলি তার দোয়া আসতেছে। দোয়া পড়তে পড়তে এক সময় তিনি যে ওখান থেকে মেন রাস্তায় উঠলেন, শুনশান রাস্তা, কিচ্ছু নাই। অনেকক্ষণ চালানোর পর দেখলেন ট্রাক পার হয়ে গেল কয়েকটা। এক পর্যায়ে তিনি আবার চলে আসলেন তার এলাকায় যেখানে তিনি থাকেন। ওই জায়গায় একটা এরকম কলোনির মতো ছিল আর কি, সেই কলোনির মতো ওইখানে তিনি ঢুকে যে তাদের যে জায়গাটা, তিনি বুক ধুক করতেছে তার, তিনি তাদের বিল্ডিংয়ের কাছে আসলেন। তাদের ওই জায়গার সম্পর্কেও ভৌতিক ব্যাপার প্রচলিত আছে, যেখানে তিনি থাকতেন মানুষজন বলতো রাতের বেলা এখানে ভয় পায় অনেকে। তো যাই হোক, মানে অনেকেই ওখানে ভয়ের কথা বলছে। তো যাই হোক, তিনি ওই ভয়টা মনে রাখা সত্ত্বেও তিনি মোটরসাইকেল নিয়ে চলে আসলেন তাদের যে কোয়ার্টার ওটার সামনে, এনে মোটরসাইকেলটা রেখে তাড়াতাড়ি লক করে তিনি ঢুকে গেলেন ওইখানে। ওই নিচে একটা কেচি গেট ছিল, ভাগ্য ভালো তিনি কেচি গেটটা খোলা কীভাবে এই রাত্রেবেলাও, মানে কেউ লাগাইতে ভুলে গেছে মেবি। তিনি দৌড়ায় উঠে গেলেন, উঠে যে তাদের যে ঘর এখানে 2 তলায়, ওখানে যে তিনি জোরে দরজায় নক করলেন, তো অনেকবার করছেন খুব অ্যাংশাসভাবে। ভেতর থেকে তার রুমমেটরা ভয় বললো, কে? তো তিনি বললেন যে আমি মামুন, দরজা খোল। তোরা ভয় পাইলো, কিন্তু তারপরও দরজা খুলছে। তো মামুন সাহেবকে দেখে অবাক, তুই এত রাত্রে কোত্থেকে? বলে পরে বলতেছে, আগে আমার গোসল করতে দে, ফ্রেশ হতে দে।
তিনি তাড়াতাড়ি যে তার ড্রেস চেঞ্জ করে গোসল করলেন, তাদের বড় প্লাস্টিকের ড্রামে পানি উঠানো ছিল, গোসল করলেন। গোসল করে এসে তখন তাদের ওই রুমমেট দুইজন বললো যে কী রে, কী হয়েছে তোর? তো তিনি তখন বললেন যে এরকম এরকম ঘটনা। তো তারা বললেন যে অবাক কাণ্ড, তোর সেই ভাই কই গেল? বলে আমি জানি না, কেউ নাই, ভাইরে পাই নাই, কিচ্ছু না, কি অবস্থা, এই দিকে আসছে। তো বললো ওগুলো বুঝলাম, ধর ভূত জিন ভূত কিছু একটা হয়তো, কিন্তু ওইখানে তোর ভাই কই? তার তো থাকার কথা। ও বললো আমি জানি না দোস্ত। তো আর কি করবে? তো যাই হোক, তাদের কথাবার্তা ওখানে হলো। রাত্রেবেলা দোয়া দরুদ পড়ে ঘুমাইলো মামুন সাহেব। তার এক বন্ধু বললো যে আচ্ছা চিন্তা করিস না, ভয়টাই পাইলে ডাকিস, সেই তুই তো ভয় পেয়েছিস, ভালো। যাই হোক, মামুন সাহেব ওই দিন আর রাতে কিছু হয় নাই। মামুন সাহেব রাত্রে ঘুমাইছে, বেঘরে ঘুমাইছে। পরের দিন উঠলেন, উঠে তার মতো দিনে কার্যকলাপ করলেন। তিনি ওই দিন ভুলে গেলেন যে কি হয়েছিল, এতটা আর মনে ছিল না সারাদিন। সন্ধ্যার দিকে তার মনে পড়লো যে ঘটনাটা, কিন্তু কিছু তো করার নাই। তো তিনি চিন্তা করলেন যে এটা তো খবরটা নেওয়া দরকার, এখন তো বাড়িও যেতে পারতেছি না। তো তিনি একটা চিঠি লিখলেন তার ছোট মামাকে। তিনি লিখলেন যে মামা, আমার সাথে দেখা হয়েছিল এখানে এরকম নাসির ভাইয়ের রাস্তার মধ্যে এরকম, তারপর নাসির ভাইয়ের বাড়িতে গেছিলাম। তো রাত্রেবেলা দেখলাম যে উনি আমাকে রেখে চলে গেছে এখান থেকে, কেউ নাই বাড়িতে, আমি একলাই ছিলাম। পরে আমি চলে আসছি ওখান থেকে, একটু ভয় টয়ও পাইছি। তো আপনি যে নাসির ভাইয়ের ওখানে খবর নিয়েন, ওনার দোকানে যান, ওনার দোকানে যে খবর নিয়েন যে উনি কেন আমাকে রেখে চলে আসলো এখান থেকে, ওনার ব্যাপারটা কি, হঠাৎ করে আমাকে কিছু না জানায় ওই ঘরে রেখে আসাটা ঠিক হয় নাই। আপনি ওনাকে এটা বলেন, আর বলেন যে উনি যদি ঢাকায় আসে যাতে আমার সাথে দেখা করে। তো এই লেখে তিনি একটা চিঠি লিখলেন তার ছোট মামাকে, রাত্রে লিখে দিলেন। পরের দিন তিনি ওইটা পোস্ট করে দিয়েছেন চিঠিটা। তো যাই হোক, চিঠি পোস্ট করার পর তার দৈনন্দিন কার্যক্রম চলতেছে। মাঝে মাঝে মামুন সাহেব চিন্তা করছিলেন যে তিনি আবার যাবেন নাকি ওই নাসির ভাইয়ের ওইখানে যে দেখা দেখবেন নাকি, কি ব্যাপার। তো পরে বাদ দিলেন ওই চিন্তা, যে ওখানে আর কে যায়, এরকম এরকম ঘটনা। আর নাসির ভাইও যেহেতু যোগাযোগ করেনি, সে তো তার ঠিকানা দিয়েছিল নাসির ভাইকে, নাসির ভাইও তো যোগাযোগ করেনি। তো যাই হোক, এরকম তার দিন কেটে যাচ্ছে প্রতিদিনের কার্যকলাপে। তো একদিন টিউশনি থেকে ফিরে এসে তিনি বাসায় দেখলেন যে তার চিঠি আসছে বাড়ি থেকে, তার বাবার চিঠি, তার ছোট মামার চিঠিও আছে। তো তিনি ওই চিঠি বাবারটা পড়লেন, পড়ার পর তিনি ছোট মামার চিঠি নিলেন। ছোট মামার চিঠি নিয়ে তিনি পড়া শুরু করলেন। তো সেখানে তার ছোট মামা তাকে লিখছে, প্রথমে যে কেমন আছে লিখেই লিখছে, তুমি এগুলা কি লিখলা? নাসির তো আজ থেকে 1 মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। নাসিরের সাথে তোমার দেখা হয় কিভাবে, আর তার বাসায় তুমি যাও কিভাবে? এগুলো খুবই আশ্চর্য ব্যাপার। নিজের যত্ন নিও, দোয়া দুধ পড়ে ঘুমাবা। আর যদি এই ঘটনা সত্যি হয় তাহলে এটা খুবই ভয়ের ব্যাপার। তুমি এক্ষুনি কোনো মসজিদে গিয়ে সেখানকার হুজুরের সাথে দেখা করো এবং তার পরামর্শ নাও, যদি বলেন তিনি তার মতো তুমি চিকিৎসা গ্রহণ করো। তো এগুলো পড়ে মামুন সাহেব মানে যার বন্যায় অবাক এবং ভীত হয়ে যান। তার কাছে অবাক লাগে যে এই ঘটনাটা কি ঘটলো তার সাথে, এটা কি সম্ভব? তো তিনি মানে ওই দিন রাতে আর ঘুমাইতে পারেন নাই, তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন। তিনি চিন্তা করছেন যে আমি মোটরসাইকেলের পিছনে কাকে নিয়ে গেলাম, আর কে আমাকে বসায় রেখে রান্না করতে গেল, ব্যাপারটা কেমন ছিল, আর সেই কুয়ার মধ্যে থেকে উঠে আসছিল এটাই বাকে। পুরো জিনিসটাই তার কাছে একটা রহস্যের জট তৈরি করে ফেলে এবং তিনি খুবই মানে এই জিনিসটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যান। তো তিনি পরবর্তীতে একজন মসজিদের হুজুরের সাথে দেখা করেন এবং তাকে বলেন যে হুজুর, আমি এরকম ভয় পেয়েছিলাম, এই ব্যাপার। তো হুজুর শোনেন, শোনার পর বলেন যে আসলে আপনি কি এটা কল্পনা করছিলেন, পুরো ব্যাপারটা আপনার কল্পনা না তো, বা আপনার স্বপ্ন না তো? তখন নাসির ভাই বলে যে না, আমার স্বপ্ন কেন হবে, আমার কল্পনা কেন হবে, আমি তো এরকম গেছি। তখন হুজুর বলে যদি সেরকম কিছু না হয় তো অনেক সময় আছে, অনেক দুষ্ট জিন আছে যারা এইভাবে মানুষকে মানে ভুলায় কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে, ভয় দেখায়। তো আপনি ব্যাপারটা আসলে আগে শিওর হন যে এটা আপনার পুরো কল্পনা কিনা। যাই হোক, আপনি দোয়া দুরুদ পড়েন। তিনি তাকে দোয়া বলে দিলেন যে এই দোয়াগুলা পড়বেন এবং বললেন যে আপনি এই দোয়া পড়ে নিজেই পানিতে ফু দিয়ে সে পানিটা খাবেন, তাহলে আপনার জন্য ভালো হবে, আর রাত্রে এই দোয়া পড়ে ঘুমাবেন। এগুলা বলে দেয় মামুন সাহেবকে। তো মামুন সাহেব শুনে ওখান থেকে আসেন, আর এই করেন না। তবে তিনি আসলেই ওইখানে গেছিলেন নাকি এটা তিনি মানে শিওর হওয়ার জন্য তিনি তার রুমমেটদের বারবার জিজ্ঞেস করছে, এই ওই দিন রাত্রে কি আমি বাসায় আসছিলাম এভাবে? তো রুমমেটটা বলছে অবশ্যই আসছিস, তো রাত্রেবেলা এরকম আসছিস এবং তুই আমাদেরকে বলছিস এরকম ঘটনা। তো তিনি রুমমেটদের সাথে শিওর হয়েছেন এবং তারপরে আরও শিওর হওয়ার জন্য তিনি একদিন ওই জায়গায় যান, মোটরসাইকেল চালায়। তো গিয়ে তিনি দেখেন, দূর থেকে দেখেন ওই বাড়িটা ওরকমই আছে এবং তিনি চিনতে পারেন যে এই বাড়িতেই তিনি আসছিলেন। তিনি ওই বাড়িতে আর ঢোকেন নাই, বাড়ি থেকে অনেক দূরে দাঁড়ায় তিনি দেখছেন, তার ভয় লাগতেছিল। তিনি দূরে দাঁড়ায় যখন দেখছেন ওই তাল গাছ দুইটা দেখতেছেন এখান থেকে, তার ভয়ে বুক কাঁপতেছিল। তার কাছে মনে হচ্ছিল অদৃশ্যভাবে যে ওই নাসির ভাই ওখান থেকে তাকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে।
তার সারা শরীরে লোম দাঁড়ায় গেছিল। তিনি ওখান থেকে চলে আসেন, আর তিনি ওটা ভুলে যাওয়ার চেষ্টা করেন, আর তো কখনো তিনি ওদিকে যান নাই। আর তিনি যখন গ্রামে গেছেন এরপরও তিনি কখনো নাসির ভাইয়ের ওখানেও যান নাই, ভয়ে। নাসির ভাই দোকান বা ধারে কাছে তো আসেন, ওই নামটাই তার কাছে ভয়ের ছিল। যাই হোক, এখন অনেক বছর পরে তার কাছে এগুলো অনেকটা ফিকে হয়ে আসছে। তিনি অনেক মানুষের অনেক ঘটনা শোনেন, অনেকের বন্ধু বান্ধবের কাছে তাদের এলাকার ঘটনা শোনেন, অনেক কিছু। তো এটা তার জীবনের একটা বেশ ভয়ের ঘটনা, যেটা ঠিক সেই মুহূর্তেই আমার ল্যাপটপের ডিসপ্লেটার দিকে চোখ যেতেই আমার পুরো শরীরের সমস্ত রক্ত বড় হয়ে গেল। স্ক্রিনের প্রিভিউ উইন্ডোতে স্পষ্ট দেখছিলাম যে টাইম লাইনে যে ভিডিওটা প্লে হচ্ছে সেটার ব্যাকগ্রাউন্ডে আমার ঠিক পিছনের ঘরের কোণার একটা চেনা অবয়ব দাঁড়িয়ে আছে। অথচ আমি যখন সরাসরি ঘাড় ঘুরিয়ে আমার বাস্তব ঘরের অন্ধকার কোণটার দিকে তাকাচ্ছি, তখন দেখছি সেখানে কেউ নেই। আর তখনই ল্যাপটপের স্ক্রিনটা হুট করে কুচকুচে কালো হয়ে গেল এবং ঘরের সব লাইট একসাথে নিভে গিয়ে পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আমার দুই কাঁধের ওপর এসে পড়ল দুটো হাড় কাঁপানো বরফ শীতল হাত। সেই হাতের চামড়া পচা আর নখগুলো তীরের মতো আমার পিঠের মাংসে কেটে যাচ্ছিল। একটা তীব্র পচা লাশের গন্ধ আমার ফুসফুস প্রায় অবশ করে দিচ্ছিল। তখনই আমার কানের একদম কাছে এসে একটা ভেজা চেরা গলায় কেউ ফিসফিসিয়ে হেসে উঠল এবং বলল যে, রানা, ভিডিওটা ঠিক, তুই তো খুব সুন্দর এডিট করেছিস রনি, কিন্তু তুই কি জানিস না, ঠিক 1 বছর আগে এই রাতেই এই চেয়ারটায় বসে হেডফোন কানে দিয়েই স্ট্রোক করে আমার লাশটা পচে গিয়েছিল। এই ঘটনা ঘটেছিল 2025 সালের ডিসেম্বর মাসের এক কনকনে শীতের রাতে। আমার নাম রনি আহমেদ। আমি সাভারের রেডিও কলোনি এলাকায় একটা ভাড়া বাসায় দোতলায় একা থাকতাম। আমি পেশায় একজন ফ্রিল্যান্স ভিডিও এডিটর এবং ইউটিউবার হওয়ায় প্রতিদিনই আমাকে গভীর রাত পর্যন্ত ল্যাপটপের সামনে বসে গেম প্লে আর ট্রাভেল ভিডিও এডিট করতে হতো। সেদিন ছিল একটা কুয়াশাচ্ছন্ন বৃহস্পতিবার রাত। তখন আনুমানিক 2:15 সারাদিনের ক্লান্তি আর একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকায় চোখ দুটো জ্বালাপোড়া করছিল। তখন পুরো এলাকা নিঝুম হয়ে গেছে, শুধু বাইরের ঘন কুয়াশার মাঝে দূর থেকে কোনো একটা কুকুরের একটানা কান্নার আওয়াজ ভেসে আসছিল। আমি তখন কানের বড় হেডফোনটা লাগিয়ে একটা নতুন প্রজেক্ট রেন্ডারিং এবং কালার গ্রেডিংয়ের কাজ শেষ করছিলাম। হুট করেই আমার ঘরের ভেতরে তাপমাত্রা যেন এক নিমিষেই মাইনাসে নেমে গেল। শীতের রাত হলেও ঘরের ভেতরের এই ঠান্ডা ছিল একদম অন্যরকম, ঠিক যেন মর্গের ভেতরের হিম শীতল বাতাস। একই সাথে কই থেকে জানি একটা তীব্র স্যাঁতস্যাঁতে ভেজা মাটি আর পচা মাংসের গন্ধ ছাড়তে শুরু করলো ঘরের মধ্যে। আমি একটু বিরক্তিকর হয়ে হেডফোনটা নামিয়ে রাখলাম। ভাবলাম পাশের ফ্ল্যাটের নর্দমা থেকে হয়তো গন্ধটা আসছে, কিন্তু হেডফোনটা নামানোর সঙ্গে সঙ্গেই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। আমার মনে হচ্ছিল আমার ঠিক পিছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে এবং খুব ভারী আর ভেজা ফুসফুসের সাথে নিঃশ্বাস ফেলছে। আমি তখন ঝট করে পিছনে ফিরলাম, কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় সেখানে আমি ছাড়া আর কেউ নেই। নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো একটা না কাজ করার ফলে আমার মনের ভুল বা হ্যালুসিনেশন হচ্ছে। আমি আবারও চেয়ারে বসে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে দেখলাম, কিন্তু স্ক্রিনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই আমার চোখের সামনে ভেসে উঠল সেই হাড় হিম করা দৃশ্য, যা আমি গল্পের শুরুতেই বলেছি।
সরাসরি তাকালে আমি কিছুই দেখছিলাম না, কিন্তু ল্যাপটপের স্ক্রিনের ভিডিওর ভেতরের পরিষ্কার দেখা যাচ্ছে যে আমার পিছনের সেই বীভৎস রূপ। আর সাথে সাথে ল্যাপটপ সহ ঘরের সমস্ত লাইট নেমে গিয়ে লাল একটা আবছা আভা ছড়িয়ে পড়ল। আমার কাঁধের উপর চেয়ে বসলো সেই পচা চামড়ার বরফ শীতল দুটো হাত। অন্ধকারের মধ্যে আমার কানের কাছে সেই চেরা গলাটা আবারও ফিসফিসিয়ে বলল, ঠিক 1 বছর আগে এই রাতে এই চেয়ারটায় বসে হেডফোন কানে থাকা অবস্থায় স্ট্রোক করে আমার লাশটা এখানে পচে গিয়েছিল। এমনটা শোনার পর ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হলো না। আমি মনে হচ্ছিল অদৃশ্য কোনো এক শক্তি আমার বুকটা চেপে ধরেছে। আমার দম আটকে আসছিল। ওনার লম্বা নখগুলো আমার পিঠের চামড়া ভেদ করে ভিতরে ঢুকে পড়ছিল। আমি বুঝতে পারলাম আর কয়েক সেকেন্ড এভাবে থাকলে আমার দম ফুরিয়ে যাবে এবং আমি এখানেই মারা যাব। তো শর্তমতো মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমি আমার সমস্ত মানসিক শক্তি এক করে চোখ বন্ধ করে মনে মনে জোরে জোরে গলায় আয়াতুল কুরসি পড়তে লাগলাম। আল্লাহ তাআলার এই পবিত্র বাণী শেষ করার সঙ্গে সঙ্গেই পিছন থেকে সেই বরফ শীতল হাতের ধরাটা, সেই বাঁধনটা এক ঝটকায় আলগা হয়ে গেল। একটা তীক্ষ্ণ অমানসিক কান ফাটানো চিৎকারের পুরো ঘরের জানালার কাজগুলো কেঁপে উঠল। আর 1 সেকেন্ডের মধ্যে ঘরের লাইট আর ল্যাপটপ আবারও স্বাভাবিক হয়ে চলে উঠল এবং আমিও ছিটকে পড়লাম মেঝেতে। তাকিয়ে দেখলাম ল্যাপটপের এডিটিং সফটওয়্যারটা ক্র্যাশ করেছে আর স্ক্রিনের উপর কুচকুচে কালো রক্তের মতো কিছু একটা চুইং কিবোর্ডের উপর পড়ছে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে ওভাবে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসি এবং আমি সকাল না হওয়া অবধি মেইন গেটের সামনে দারোয়ানের রুমে এসেই বসে বসে কাঁপছিলাম। যখন এভাবে রাতটি কেটে গেল, পরদিন সকালে যখন আমি ল্যান্ডলর্ড খালেক সাহেবের ওনাকে এই ঘটনা খুলে বলি এবং বাসা ছেড়ে দেওয়ার কথা বলি, তখন তিনি ভয়ে ফ্যাকাশে হয়ে যান। তিনি আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, রনি, তুমি হয়তো জানো না, তোমার এই ফ্ল্যাটে তোমার আগে আরেকজন তরুণ ফ্রিল্যান্সার থাকতো। ঠিক 1 বছর আগে এই ডিসেম্বরের এক বৃহস্পতিবার রাতে সে হেডফোন কানে দিয়ে কাজ করার সময় স্ট্রোক করে মারা যায়। যেহেতু সে একাই থাকতো বলে 3 দিন পর ওনার ঘর থেকে পচা গন্ধ বের হলে আমরা দরজা ভেঙে লাশ উদ্ধার করি। আজ ওনার মৃত্যুর ঠিক 1 বছর হয়ে গেছে। তো আজকে 1 বছর হয়ে গেছে ওই বাসা ছেড়ে দিয়েছি আমি এবং রাতে একা একা কাজ করাও বন্ধ করে দিয়েছি। কিন্তু আজও গভীর রাতে যখন আমি ল্যাপটপে কাজ করি আর স্ক্রিনে নিজের আবছা প্রতিচ্ছবি দেখি, আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় এই বুঝে স্ক্রিনের ভেতরের অন্ধকার থেকে কালো কোনো হাত দুটো আবারও আমার গলার দিকে এগিয়ে আসবে এবং এবার আমাকে সাথে করে নিয়ে যেয়েই ছাড়বে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।